ফেব্রিক সোর্সিং এর সেকেন্ড পার্টটা আলোচনা করব। আচ্ছা, আজকের ক্লাসে ফেব্রিক সোর্সিং এর সেকেন্ড পার্টটা আলোচনা করব। তার মধ্যে আপনার ফেব্রিক সোর্সিং এর যে যে পার্টগুলো থাকবে, আমরা মিল একটা কিভাবে অডিট করতে হয় এটা দেখব। অডিট রিপোর্টে আসলে কি কি থাকে, কোন টার্মসকে কি বলে, তারপরে একটা মিল প্রোফাইলের ভিতরে কি কি থাকে, এই জিনিসগুলো আমরা আলোচনা করব। তারপরে ফেব্রিক সোর্সিং প্রসেস, কিভাবে আমরা ফেব্রিক সোর্সিং প্রসেস হয় এই প্রসেসগুলো আলোচনা করব। তার বাইরে আমরা আলোচনা করব যে আপনার বাংলাদেশের একটা ফ্যাক্টরিতে ইন প্র্যাকটিসে কি চলতেছে, ফেব্রিক সোর্সিং কিভাবে করতেছে, এটার একটা বাস্তব উদাহরণ আমরা মানে ফিজিক্যালি দেখব যে কিভাবে করতেছে। আর কিছু গ্লোসারি টার্মস ফেব্রিক সোর্সিং এর, এগুলো আলোচনা করব। এবং শেষ দিকে আমরা ডিজাইন প্যাক জিনিসটা কি এবং এটার মধ্যে কি কি থাকে এই বিষয়গুলো আলোচনা করব শেষ দিকে। এইটা হলো আজকের ক্লাসের মোটামুটি আমাদের সামারি। তো চেষ্টা করব ইন্ডাস্ট্রি রিলেটেড জিনিসগুলো আজকে আমরা ফোকাস করার জন্য। গত ক্লাস যেখানে শেষ করছিলাম আমরা, সেখান থেকে আমরা শুরু করার চেষ্টা করব। তো আমার স্ক্রিন তো সবাই দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে ওকে। আচ্ছা, গত ক্লাসে আমরা এই জায়গায় এসে শেষ করছিলাম যে ফেব্রিক সোর্সিং টিমে কি কি টার্ম নরমালি ইউজ হয়। হ্যাঁ, এর বাইরে অনেক টার্ম ইউজ হয়। তো আমি চেষ্টা করছি যে কি কি টার্মস ইউজ হয় মোটামুটি একটা টেবিলে আসার জন্য বা আনার জন্য। ফার্স্টে আমরা একটা বিভিন্ন ধরনের সাপ্লায়ার, ওভারসিজ হোক, যে কোনো দেশের সাথে আমি কাজ করব। এখন সাপ্লায়ারের সাথে যে আমি কাজ করব, ওই সাপ্লায়ারটা কি আদৌ বা এক্সিস্টিং, তারা কি আসলে কাজ করতেছে না ফেক, তাদেরকে আসলে কোনো মিল আছে নাকি তারা ট্রেডিং বিজনেস করতেছে, মানে ওই সাপ্লায়ারের ডিটেলসটা আমার লাগবে। তো সেক্ষেত্রে আমরা যেটা করি নর্মালি, ধরেন আপনি একটা বিজনেস স্টার্ট করবেন, যার সাথে স্টার্ট করবেন বিজনেসটা তার সম্পর্কে তো আপনার জানতে হবে। ধরেন আমি একটা বায়ার, তো আমি যে কাজটা করব, আমি যেই মিলের সাথে কাজ করব, ওই মিলের আমার যে রিকোয়ারমেন্ট, ওই অনুসারে কাজ করার ফেসিলিটিস আছে কিনা, ওই মিল কি কি ধরনের ফেব্রিক বানায় এবং তাদের ক্যাপাসিটি আছে কিনা আমার অর্ডার করার জন্য, বা তারা তারা কি কমপ্লায়েন্স নাকি নন কমপ্লায়েন্স ফ্যাক্টরি, এরকম অনেকগুলা বিষয় আমরা অডিট করে দেন হলো ওই মিলকে আমরা অ্যাপ্রুভাল দিব যে না, আমি এই মিলের সাথে কাজ করতে পারি এবং সে আমার যে রিকোয়ারমেন্ট আছে বায়ারের, ওই রিকোয়ারমেন্ট গুলা সে সুন্দর মতো ফিল আপ করতে পারবে। এটা এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়, আমরা নর্মালি ফিজিক্যালি ভিজিট করে ওইখানের মানে সক্ষমতা যাচাই করি সাপ্লায়ার গুলা। ফিজিক্যালি আমরা মিল এই ফ্যাক্টরিতে যাই, বা সরি ফিজিক্যালি আমরা মিলে যাই, ফ্যাক্টরি বলবো না, কারণ ফ্যাক্টরি বলতে আমি বোঝাচ্ছিলাম গার্মেন্টস ফ্যাক্টরি। আমরা যাব হলো মিলে। তো মিলে আমরা যে ফিজিক্যালি ভিজিট করতে পারি, আমরা ভিজিট করে দেন হলো তাদের সাথে কথা বলবো, প্লাস হলো আমরা বিভিন্ন ছবি তুলে নিয়ে আসবো আমাদের রিকোয়ারমেন্ট গুলা ফুলফিল করতে পারে কিনা, তাদের কি কি আছে ফেসিলিটিস, এগুলো আমরা ফিজিক্যালি ভিজিট করে দেন আমরা ওই মিল সম্পর্কে একটা ধারণা নিয়ে দেন এটার সাথে কাজ করতে পারবো কিনা সেই বিষয়ে ডিসিশন নিব, 1 নাম্বার। 2 নাম্বার, ওভারসিজের ক্ষেত্রে আমরা কি করব? কারণ ওভারসিজের ক্ষেত্রে যেটা হয়, অনেক সময় দেখা যায় যে বায়ারের ক্যাপাবিলিটি নাই। হ্যাঁ, যেমন অনেক বায়ার আছে, ধরেন আপনি চায়নার অনেক মিলের সাথে কাজ করবেন, তারা যেটা করে চায়নাতে একজন মানে ডেডিকেটেড মানুষ রেখে দেয়, যে হলো ওই চায়নার যেই মিলের সাথে কাজ করি, ওই সে হলো ফিজিক্যালি গিয়ে ভিজিট করে একটা রিপোর্ট দেয় যে না,
এই মিলের সাথে আপনারা কাজ করতে পারবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক সাপ্লায়ারকে রিচ করা যায় না বা আমাদের লোক নেই। তা আমরা যেটা করতে পারি তখন ওইখান থেকে আমরা থার্ড পার্টি কাউকে হায়ার করতে পারি। যদি আমাদের নিজস্ব কোনো টিম না থাকে, ওই থার্ড পার্টি ওইখানে গিয়ে ভিজিট করে, অথবা একেবারে যদি মানে দুইটার কোনো ফেসিলিটিসই না থাকে, আমরা যেটা করি ভিডিও কলের মাধ্যমে ভিসি করে ওই মিলের সবকিছু দেখার চেষ্টা করি যে আসলে তাদের কি কি ফেসিলিটিস আছে, এবং তাদেরকে একটা ফর্ম দিয়ে দেই, তারাই এটা আমাদেরকে ফিল আপ করে পাঠায়। পাঠানোর পরে আমরা ওই ভিডিও কলে তাদের ডকুমেন্টস এর সাথে মিলিয়ে দেখি যে এটা ঠিক আছে কিনা বা ওই সাপ্লায়ারের ক্যাপাবিলিটি আছে কিনা। যদিও এই প্র্যাকটিসটা কম, আমরা চেষ্টা করি ফিজিক্যালি ভিজিট করার জন্য। এখন ধরেন চায়নার বাইরে, এখন সব বাইরের তো এই ক্যাপাবিলিটি নাই যে সব দেশে আপনার একজন করে লোক রাখবে। এই জন্য থার্ড পার্টি অডিট টিমও আমাদের মার্কেটে আছে। সবাই কি বুঝতে পারছেন? স্যার একটা প্রশ্ন ছিল। বুঝি নাই। প্রশ্ন ছিল একটা স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো। কমপ্লায়েন্স আর নন কমপ্লায়েন্স বিষয়টা বুঝলাম না স্যার। আচ্ছা, এটাতে আমরা আসতেছি, কমপ্লায়েন্স নন কমপ্লায়েন্স। আমরা আমরা এখন প্রথম পয়েন্টে আসি, দ্বিতীয় পয়েন্টে গিয়ে আমরা ওটা আলোচনা করব। হ্যাঁ, আপনি একটু ওয়েট করেন। আচ্ছা, মিল অডিট রিপোর্ট। আমরা যদি একটা মিলের রিপোর্ট যদি ফিজিক্যালি দেখি, আমার মনে হয় আপনারা ক্লিয়ার হবেন। হ্যাঁ, এখানে দেখেন আমার একটা সাপ্লায়ারের নাম হলো প্রফিটেক্স। প্রফিটেক্স হলো চায়নার একটা সাপ্লায়ার। তো চায়নাতে এই মিলের যে অডিট রিপোর্ট ছিল, আমি যদি আপনাকে দেখাই, দেখেন আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই। আচ্ছা, এখানে এই অডিট রিপোর্টের মধ্যে স্পেসিফিক কিছু ডকুমেন্টস থাকে বা এটা একটা ফরম্যাট থাকে, ওই ফরম্যাট অনুসারে আমাদের ফিল আপ করতে হয় যারা অডিট করব ফিজিক্যালি। তো চায়নাতে এখানে দেখেন কি কি জিনিস ফিল আপ করতে হয়। একটা ওভেন মিলের অডিট রিপোর্ট এটা। প্রফিটেক্স হলো নর্মালি লিনেন ফেব্রিকের জন্য বিখ্যাত। লিনেন বলতে আমরা বুঝাই যে যেটা ফ্লাক্স ফাইবার থেকে হয়, ওই লিনেন ফেব্রিকের জন্য তারা বিখ্যাত। তো আমরা এই মিলের সাথে যে সময় কাজ করব, কাজ করার আগে আমরা এই মিলটাকে এই আমাদের স্ট্যান্ডার্ড মিট আপ করে কিনা ওইটা আমরা আগে দেখব। দেখার জন্য আমরা ফুল মিলটা আগে ফিজিক্যালি ভিজিট করব। ভিজিট করার পরে আমরা এই রিপোর্টটা ফিল আপ করলাম। রিপোর্টটাতে কি আছে? নেম অফ মিল, এই মিলের ফুল নাম, তারপর তাদের সিইও কে, টেকনিক্যাল ডিরেক্টর কে, মার্কেটিং ডিরেক্টর কে, মার্চেন্ডাইজার কে, মোট কথা আমাদের কনসার্ন পার্সন এবং তাদের কন্টাক্ট ডিটেলসটা এখানে আমরা ফিল আপ করলাম। কয় তারিখে অডিট করলাম? এখানে 7 আগস্ট লেখা আছে, 7 আগস্ট আমরা অডিট করছি। এখানে আপনার যে সময় ভিজিট করবেন, কত তারিখে ভিজিট করছেন ওইটার ডেটটা। দেন অ্যাড্রেস, যে মিলের অ্যাড্রেসটা কোথায়। চায়নাতে কিন্তু এরকমও হয়, হ্যাঁ, যে আপনার কিরকম থাকে আমি বলি। ধরেন একটা মিলের এরকম আছে, তারা শুধুমাত্র গ্রেস ফেব্রিকটা বানায়, মানে আপনার উইভিং করে, তাদের অন্য কোনো ফেসিলিটিস নাই। তো তারা কি করে, এই আপনার থেকে অর্ডার নিবে, তারা অর্ডারটা নিয়ে তারা হইলো আপনার গ্রেস ফেব্রিকটা প্রডিউস করবে, করে অন্য একটা মিলে তারা হলো ডাইং ফিনিশিংটা করাবে। ঠিক আছে? এটা হলো মানে আমাদের দেশে কি হয় নর্মালি, যেটা হয় যে সব সেট আপ থাকে নর্মালি, যে আপনার ডাইং, প্রিন্টিং, ফিনিশিং সবকিছুই নর্মালি থাকে। কিন্তু চায়নাতে এরকম থাকতেও পারে, নাও থাকতে পারে। আপনি এজন্য চায়নার ফ্যাক্টরি গুলার ক্ষেত্রে সবসময় সাবধান। যে এখানে কয়েকটা টার্ম আমি বলবো, যেমন যাদের হলো আপনার নিজস্ব শুধুমাত্র গ্রেস ফেব্রিকটা উইভিং করে, তাদেরকে আমরা বলি নর্মালি কনভার্টার। তারা অন্য মিলে ডাইং করে, অন্য মিলের সাথে তাদের চুক্তি থাকে, তারা এখান থেকে গ্রেস প্রডিউস করে, দেন হলো ওইখান থেকে ডাইং ফিনিশিং করে, দেন হলো সাপ্লাই দেয়। ঠিক আছে? তাদের নিজস্ব ডেডিকেটেড কোয়ালিটি টিম থাকে,
তারা হইলো ওই যে যে ডাইং ফিনিশিং মিল আছে ওইখানে ক্লিয়ার করে বা ওইখানে চেক করে যে তাদের কোয়ালিটি রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা। তাহলে চায়নার মিলের ক্ষেত্রে আপনারা ফুল ইনফরমেশনটা নেয়ার চেষ্টা করবেন যে অ্যাকচুয়ালি তাদের আসলে ফ্যাক্টরি মানে মিল আছে কি বা নাই, বা থাকলে তাদের কি সব ধরনের ফেসিলিটিস আছে কিংবা নাই। দেন আছে ইয়ার অফ এস্টাবলিশমেন্ট, কত তারিখে হয়েছে, অ্যানুয়াল টার্ন ওভার কত। যেমন এটাকে আমরা বলছি যেখানে অনলি ফর কমিশন ডাইং ওয়ার্ক, এটা হলো তারা হলো শুধুমাত্র কমিশন বেসিসে কাজ করে। তাদের বিজনেস হলো 50 মিলিয়ন ইউএসডির। তারপরে ওটিএস এর যে অফিস আছে এই অফিস থেকে তাদের ফ্যাক্টরি বা তাদের মিল কত দূরে, নাম্বার অফ এমপ্লয়িজ কতজন, অপারেটিং আওয়ার্স নরমালি আমরা মানে এরকম হয় 8 ঘন্টা শিফটিংও থাকে 12 ঘন্টা শিফটিংও থাকে। তাইলে 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা শিফটিং হইলে 12 12 24 টোটাল শিফট প্যাটার্ন 2টা। আর যদি 3টা হয় শিফট প্যাটার্ন তাইলে অপারেটিং আওয়ার্স 8 ঘন্টা করে। ঠিক আছে, তাহলে এই মিলের ক্ষেত্রে আমরা দেখলাম 12 ঘন্টা আর শিফট হলো 2টা। দেন তারা এক্সিস্টিংলি কাদের সাথে কাজ করতেছে, মেজর কাস্টমার্স কারা বা মেজর বায়ার কারা। এখানে দেখেন H&M, গ্যাপ, টার্গেট তাদের মেজর কাস্টমার, তারা অলরেডি সাপ্লাই করতেছে। পার্সেন্টেজ অফ বিজনেস উইথ ওটিএস, মানে ওটিএস যে বায়ারটা তাদের সাথে বিজনেসের ভলিউম কত বা তারা কি বিজনেস করতেছে তাদের সাথে এক্সিস্টিং কিনা। তো আমরা যেহেতু অডিট করতেছি তাহলে আমাদের জন্য নতুন, তাহলে আমরা লিখলাম এখানে নিউ টু ওটিএস। মিনিমাম কোয়ান্টিটিস, তারা যে আপনি যে অর্ডার দিবেন, ধরেন আপনি একটা কত গজ ফেব্রিক অর্ডার দিবেন বা কত মিটার মিনিমাম একটা অর্ডার কোয়ান্টিটি আছে, তো তাদের জন্য হলো 3000 মিটার হলো অর্ডার কোয়ান্টিটি। দেন হলো অ্যানুয়াল হলিডেজ, তাদের হলো 4 days পার মান্থ। যেমন আমাদের বাংলাদেশে এরকম হয় যে পার মান্থে যদি 4টা শুক্রবার পরে শুক্রবার 4টা হইতে পারে, হ্যাঁ, বা এরকম একটা মানে ছুটি ছাটা কতদিন এটার একটা হিসাব আর কি এখানে দেয়া লাগে। আপনারা কি কথা বুঝতেছেন বা কোনো সমস্যা হচ্ছে বুঝতে? না, ঠিক মতো বোঝা যাচ্ছে। ওকে ওকে, আচ্ছা। কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা ইনবক্সে লিখতে পারেন, হ্যাঁ, চ্যাট বক্সে লিখতে পারেন। ওকে, ডিটেলস অফ প্রোডাকশন এন্ড প্রোডাকশন অ্যাক্টিভিটিস, আমরা নাম্বার অফ প্রোডাকশন সাইটস, হ্যাঁ, কোথায় কোথায় প্রোডাকশন হয়। যেমন আমরা এই মিলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে লোকেশন অফ ফেব্রিক প্রোডাকশন, ফেব্রিক প্রোডাকশন কোথায় হচ্ছে, হাংজু নামে একটা জায়গায় তারা কি করতেছে, ডাইং প্রিন্টিং করতেছে শুধু হাংজু। তারপরে ইন্টারনাল প্রোডাকশন অ্যাক্টিভিটিস, যেমন আমরা বলতেছি ফাইবার ডাই, স্পিনিং, ইয়ার্ন ডাই, উইভিং, ওয়েফট নিট, ওয়ার্প নিট, এই ধরনের ফেসিলিটিস আছে কিনা আমরা দেখতেছি এখানে নাই। এখানে আবার দেখতেছি ফেব্রিক ডাই এন্ড ফিনিশ, এটা 4.5 মিলিয়ন মিটারস মান্থলি ক্যাপাসিটি। কারণ আপনার জন্য ক্যাপাসিটিটা জানা খুব জরুরি। আপনি যদি অর্ডার দেন, ধরেন আপনার দরকার হইলো মান্থলি তারা প্রডিউস করবে 6 মিলিয়ন মিটার হলে আপনার বায়ারের অর্ডার কোয়ান্টিটি ফিল আপ হয়, কিন্তু তাদের ক্যাপাসিটি আছে 4.5 মিলিয়ন। তখন কিন্তু আপনার এই আপনি যদি অর্ডার দিতে যান, তারা কিন্তু তাদের যেহেতু ক্যাপাবিলিটি নাই, তারা এটা মানে ওই ক্যাপাবিলিটি যেহেতু না থাকবে, তখন কিন্তু আপনার অর্ডার দেওয়ার সময় এই জিনিসটা চিন্তা করতে হবে যে না, আমি অর্ডার উঠায় আনতে পারবো না। ঠিক আছে, দেন প্রিন্টিং এন্ড ফিনিশের জন্য তাদের মান্থলি ক্যাপাসিটি 1.8 মিলিয়ন মিটার। গার্মেন্ট ডাইয়ের ফেসিলিটি তাদের নাই, গার্মেন্ট ওয়াশের ফেসিলিটিও তাদের নাই। দেন আমরা বলতেছি আউটসোর্স প্রোডাকশন অ্যাক্টিভিটিস, মানে তারা আউটসোর্স করে কিনা। তাহলে আমরা এখানে দেখলাম নাই, কিন্তু কমেন্টসে আমরা লিখে দিলাম যে প্রফিটেক্স, আমরা যাদের থেকে যাদের মিলটা অডিট করতেছি তারা হলো একটা কনভার্টার। কনভার্টার মানে তারা শুধুমাত্র গ্রেজ কিনে, বাইজ দ্য লিনেন অথবা লিনেন ব্লেন্ড গ্রেজ ফ্রম নর্থ চায়না, উত্তর চায়না থেকে গ্রেজ কিনে সেন্ড টু হুইলি ফর ডাইং কমিশন ওয়ার্ক। হুইলি আরেকটা মিল, তাদের থেকে তারা হইলো ডাইংটা কমিশন বেসিসে করায় আনে।
Profitex arranges 2 QC stay in Hangzhou, Shaoxing district for quality control. এই যে Profitex এর কি আছে, যে দুইজন কোয়ালিটি কন্ট্রোলার আছে, তারা হইলো এই যে হুইলিতে র্যান্ডমলি ভিজিট করে কোয়ালিটি কন্ট্রোলের জন্য যে ডাইংটা ঠিক আছে কিনা এটা চেক করার জন্য। আচ্ছা, দেন আমরা নিচে দেখেন তিনটা টার্ম আছে, ইস্যুস টু রেজ উইথ সিওপি। সিওপি মানে হলো কোড অফ প্র্যাকটিস। হ্যাঁ, এখানে কমপ্লায়েন্স নন কমপ্লায়েন্স বিষয় দুটো আসবে। কমপ্লায়েন্স বলতে আমরা নর্মালি বুঝাচ্ছি যে ফায়ারের যে রিকোয়ারমেন্ট গুলা থাকে, ধরেন আপনার ফায়ার সেফটি গুলা ঠিক মতো আছে কিনা, আপনার যে ফ্যাক্টরি মিল যেটা আপনি ইয়ে করছেন এখানে পর্যাপ্ত ওয়ার্কারদের ফেসিলিটিস দিচ্ছে কিনা, বা ডিউটি টাইম কতক্ষণ, অ্যাজ পার বাংলাদেশের লেবার ল সবকিছু ঠিক আছে কিনা, এই ধরনের কিছু ক্রাইটেরিয়া থাকে। যে আবার এটা নর্মালি হ্যান্ডেল করে সিওপি টিম, যেটা তাদেরকে বলা হয় কোড অফ প্র্যাকটিস। যদি এই ফেসিলিটিস গুলা না থাকে বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে, ওইগুলারে আমরা বলি নন কমপ্লায়েন্স ফ্যাক্টরি বা নন কমপ্লায়েন্স মিল। আর সিওপি, যদি সিওপি টিম সবগুলার আমরা কমপ্লায়েন্স রিলেটেড যে জিনিসগুলা থাকে, আমরা আবারও বলতেছি এখানে অনেক ধরনের অডিট হয়, যেমন বিএসসিআই, অ্যাকর্ড, অ্যালায়েন্স, সেডেক্স। আমরা জিনিসগুলা কি একটু পরে আমরা আরো জানবো ক্লিয়ারলি। মানে সহজ ভাষায় যদি আপনি বোঝার চেষ্টা করেন, যে আমরা ধরেন কয়েকদিন পর পর আগুন লাগে, তাহলে আগুন লাগার জন্য ফায়ার সেফটির জন্য আপনার মিলে কোনো যে আগুন লাগলে আগুন নিভানোর কোনো ফেসিলিটিস আছে কিনা, বা কি ধরনের সতর্কতা আপনি নিচ্ছেন, এটা হইতে পারে। বা আপনার ওয়ার্কারের ওয়ার্কিং আওয়ার কতক্ষণ, ওয়ার্কাররা কি আপনার হেলথ সেফটি রিলেটেড কোনো ব্যবস্থা আছে কিনা, বা তারা কি অ্যাপ্রন পড়তেছে কিনা, কিভাবে হ্যান্ডেল করতেছে, এই জিনিসগুলা। তাইলে অডিটের সময় আমরা এখানে সিওপি রিলেটেড যদি আমি কোনো অডিটে পাই, তাহলে আমি সিওপি টিমকে জানাই দিব যে এখানে কিন্তু এই সমস্যা আছে। দেন ইস্যুস টু রেজ উইথ ওটিএস ম্যানেজার, যে এখানে আমাদের যে বাইং টিম আছে, হ্যাঁ, যারা বায়ারের যে ম্যানেজার আছে, ম্যানেজারকে জানানোর মতো কোনো ধরনের ইস্যু আছে কিনা, তা আমরা এখানে দেখলাম নাই। দেন আপনার সেকশন এভালুয়েশন, আমরা পুরো সেকশনটা এভালুয়েশন করার পরে আমরা নরমালি 3 ভাগে ভাগ করি। একটা হলো রেড, একটা হলো অ্যাম্বার, আর একটা হলো গ্রিন। মানে রেড বলতে আমরা বুঝাচ্ছি যে এটা হলো খুব খারাপ, অ্যাম্বার বলতে বুঝাচ্ছি যে আমাদের রিকোয়ারমেন্ট মোটামুটি ফুলফিল করে, আর গ্রিন মানে আমাদের রিকোয়ারমেন্ট পুরোপুরি ফুলফিল করে, ওই সেকশনটা। ঠিক আছে, রেড, অ্যাম্বার এবং গ্রিন। আচ্ছা, দেন আমরা অডিট করব গ্রেস কোয়ালিটি কন্ট্রোল। গ্রেস বলতে আমি বুঝাচ্ছি শুধুমাত্র উইভিং করা ফেব্রিকটাকে। এই জায়গায় অনেকে ভুল করেন, আপনার শব্দটা অনেকে আমরা GREY লিখি, হ্যাঁ, অ্যাকচুয়ালি শব্দটা হবে GREIGE। গ্রেজও বলি, অনেকে গ্রে ফেব্রিকও বলি। ঠিক আছে, ইন্সপেকশন, এখানে ইন্সপেকশন মেশিনারি ইউজড, কোন ধরনের মেশিনারি ইউজ হচ্ছে, ধরেন ওপেন উইথ। আমরা যে উইভিং করা ফেব্রিকটা বানাই, ওই ফেব্রিকটাকে আমরা আবার চেক দেই যে উইভিং এর কি কি ফল্ট আছে। ঠিক আছে, উইভিং সেকশনেই কয়েকটা ইন্সপেকশন মেশিন থাকে, ওই মেশিনে আমরা উইভিং করা ফেব্রিকটা চেক দেই। কেন? যে এখানে কি কি ধরনের প্রবলেম আছে ফেব্রিক রিলেটেড, এবং কিছু প্রবলেম আছে দেখা যায় কি যে আমরা ওইখানে সলভ করতে পারি। তো ওই জিনিসগুলা যেগুলো সলভ করা যায়, ওইগুলো আমরা ওইখানে সলভ করে দিই। নাম্বার অফ মেশিন আছে ওইখানে 4টা। আমরা সবাই ইন্সপেকশন মেশিনের সাথে পরিচিত, আমরা ডিটেলস এর সামনে পড়বো, যেটাকে বলে আমরা 4 পয়েন্ট ইন্সপেকশন সিস্টেম। তারপরে এখানে লেখা আছে হোয়াট পার্সেন্টেজ ইজ ইন্সপেক্টেড। মানে কি, মানে ধরেন আপনি 1000 গজ ফেব্রিকের অর্ডার, 1000 গজের মধ্যে আপনি সবগুলা রোল, কিন্তু ধরেন আপনি 100 গজ করে রোল, তাইলে 10টা রোল, 10টা রোলের মধ্যে আমরা 10% ইন্সপেকশন করব। সবগুলা রোল না, র্যান্ডমলি আমরা 10% করব। সবগুলা আপনি যদি সবগুলা করতে পারেন ভালো, কিন্তু সবগুলা করার আসলে অ্যাকচুয়ালি সময় নাই। কয়েকটা করলেই আমরা মোটামুটি আইডিয়া করতে পারি যে কি ধরনের প্রবলেম ফেব্রিক গুলাতে আছে বা থাকতে পারে।
দেন ইন্সপেকশন মেথড ইউজড, আমরা সবাই পড়ছি 4 পয়েন্ট ইন্সপেকশন সিস্টেম। দেন ম্যাক্সিমাম ফল্ট রেট অ্যাকসেপ্টেড, মানে আপনি কতটুকু পার 100 স্কোয়ার ইয়ার্ডেজে আপনি কতটা ফল্ট বা কত পয়েন্ট পর্যন্ত আপনি অ্যাকসেপ্ট করবেন। এখানে তারা বলতেছে 30। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী আমরা নর্মালি জানি যে 40, কিন্তু এই জিনিসটা আপনি ম্যানুয়ালে দেখে নেবেন, যেই বায়ারেরই কাজ করেন ওইখানে ম্যানুয়ালে লেখা আছে যে আপনি কত পয়েন্ট পার স্কোয়ার ইয়ার্ডেজ, 100 স্কোয়ার ইয়ার্ডেজ অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, এটা অনেক বায়ারের ক্ষেত্রে 20, অনেক বায়ারের ক্ষেত্রে 30ও হইতে পারে। এটা বায়ারের ম্যানুয়ালটা আপনি অবশ্যই পড়ে নেবেন। ঠিক আছে, বায়ারের ম্যানুয়াল কিরকম হয় আমরা এগুলো দেখব। এখন আমি এই পয়েন্টটা মিস করছি যে অ্যাকচুয়ালি এই যে ফেব্রিক সোর্সিং এর যে ব্যাপারটা, এই যে অডিটের কাজ করতেছে, এই অডিটের কাজটা কিন্তু অ্যাকচুয়ালি ফেব্রিক সোর্সিং টিম করে না। ফেব্রিক সোর্সিং টিম ওই সাপ্লায়ার নিয়ে কাজ করে। যদি নতুন সাপ্লায়ার হয় তাদেরকে তারা চাইলে ফিজিক্যালি ভিজিট করতে পারে, বাট অডিটের দায়িত্বটা মেইনলি ডেডিকেটেডলি হয় বাল্কের ফেব্রিক টেকনিক্যাল টিমের কেউ করবে, অথবা যদি ডেডিকেটেড কেউ থাকে যে শুধুমাত্র অডিটের কাজ করবে সে করতে পারে। তো নর্মালি যারা করে, যে যারা হইলো বাল্কের যে প্রোডাকশনে যে ফেব্রিক গুলা আছে টেকনিক্যাল কাজগুলা করে, সোর্সিং এর বাইরে টেকনিক্যাল যে প্রবলেম সলিউশন, তারা নর্মালি এই অডিটের কাজগুলা, মানে বিশেষ করে এই মিলের অডিটের কাজগুলা করে, নট কমপ্লায়েন্স। কমপ্লায়েন্সের জন্য সিইউপি টিম, আমি আবারও বলতেছি, কমপ্লায়েন্সের অডিটটা করে সিইউপি টিম। আর এখানে কি কি ধরনের মেশিন আছে আমরা যেগুলা দেখতেছি, যে কোন ধরনের ফেসিলিটিস আছে, এগুলা নর্মালি টেকনিক্যাল টিম অডিট করে। এখানে আমরা ছবি তুলি নর্মালি প্রত্যেকটা সেকশনে আমরা যে সময় ভিজিট করব। দেখেন রেকর্ড কিপিং অফ ইন্সপেকশন, এই যে ইন্সপেকশনের রিপোর্ট, এটা রেকর্ড কিপিংটা কিভাবে রাখা হয়, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এখানে তারা ইআরপি সিস্টেমের মাধ্যমে এই রেকর্ড কিপিংটা করে থাকে। ফটোজ কি কি তুলছি, ইন্সপেকশন রিপোর্ট, ফটোজ অফ ইন্সপেকশন মেশিনের ছবি তুলবেন, স্টোরেজ এরিয়া, আমরা যেই রোলগুলা রাখতেছি ফেব্রিকের, এখানে স্টোরেজ এরিয়াটা কিভাবে আছে, এই রোলগুলা কিভাবে রাখতেছে, এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস। এগুলা কি নিচে কোনো কি বলে র্যাক দিয়ে তার উপরে রোলগুলা রাখতেছে নাকি ডিরেক্ট ফ্লোরের কন্ট্যাক্টে রাখতেছে, এটাও একটা ফ্যাক্টর। কারণ আপনি যদি ফ্লোরের কন্ট্যাক্টে রাখেন এটা কিন্তু কোনো বায়ারের জন্য অ্যালাউড না। আপনি নিচে ধরেন প্লাস্টিকের কোনো র্যাক দিয়ে তার উপরে আপনি রোলগুলা রাখবেন। কারণ আপনি যদি রোলগুলা ডিরেক্ট ফ্লোরের কন্ট্যাক্টে রাখেন তাহলে যে প্রবলেমটা হবে, এখানে ফাঙ্গাস ক্রিয়েট হইতে পারে, ময়েশ্চার প্রবলেম ক্রিয়েট হইতে পারে। আচ্ছা, এরপরে দেখেন এখানে লেখা আছে অডিট রিপোর্টে কিছু কোশ্চেন আছে, আমরা ওইটা অনুসারে ফিল আপ করবো। হোয়াট ইজ দ্য কন্ডিশন অফ দ্য মেশিনস, আমরা ফিজিক্যাল ভিজিটের সময় মেশিনের কন্ডিশন কিরকম পাইছি, এখানে গুড, আমরা ভালো পাইছি। আর ইন্সপেকশন রিপোর্টস কমপ্লিটেড ডিউরিং ইন্সপেকশন, ইয়েস। আর মেশিন সিঙ্গেল সাইডেড অর ডাবল সাইডেড, দুই ধরনের মেশিন আছে, এটা সিঙ্গেল সাইড হইতে পারে, আমরা চাইলে দুই সাইড থেকেও করতে পারি, এটাকে বলে ডাবল সাইডেড মেশিন। হাউ ইজ গ্রেস ফেব্রিক স্টোরড, এই যে আমরা একটু আগে বললাম যে স্টোর কিভাবে করব, এটা প্যালেটের মধ্যেও থাকতে পারে, ফ্লোরের মধ্যেও থাকতে পারে, র্যাকের মধ্যেও থাকতে পারে। বাট আমি আবারও বলতেছি, ফ্লোরের মধ্যে কোনোভাবেই অডিটের মধ্যে পাওয়া গেলে ওইটা কিন্তু খুব প্রবলেম ক্রিয়েট করে। ঠিক আছে, বায়াররা নর্মালি এটা রেড মার্ক করে, কারণ ফ্লোরে আপনি রাখতে পারবেন না ফেব্রিক বা রোল। এখানে আমরা পাইছি যে এটা র্যাকের মধ্যে রাখা আছে। হাউ লং ইজ গ্রেস ফেব্রিক ক্যাপ বিফোর ডাইং, কতদিন গ্রেস ফেব্রিক গুলা রাখা হয়। তাইলে এখানে আমরা দেখলাম যে তাদের যে রিপোর্ট আছে, রিপোর্ট গুলো আমরা অডিট করে দেখলাম 5 দিন রাখা হয়। আর দ্য ফ্লোরস ক্লিন ইনক্লুডিং ডাস্ট, লিটার, মার্কস এটসেট্রা, আমরা ফ্লোরটা পাইলাম যে ক্লিন আছে। নর্মালি যেটা করে মিল, যে কোনো সময় বায়ার ভিজিট হোক সব সময় চেষ্টা করে ক্লিন রাখার জন্য। দেন ইজ দ্য স্পেস কনজেশন ফ্রি, ক্যান ইউ ইজিলি অ্যাক্সেস অল ফেব্রিক, যে আমরা যে স্টোরটা আছে, স্টোরে কি আমরা ইজিলি যাইতে পারছি কিনা, বা ওইখানে কি স্পেস আছে কিনা পর্যাপ্ত, এটা দেখলাম যে হ্যাঁ আছে।
ইজ দেয়ার গুড সেগ্রিগেশন বিটুইন ইয়ার্ন ডাইড এন্ড প্লেন ফেব্রিক্স? আমরা ইয়ার্ন ডাইড এবং প্লেন সবাই এখানে মোটামুটি আইডিয়া আছে। ইয়ার্ন ডাইড হইলো আমরা ধরেন সুতাকে আগে ডাইং করে দেন হইলো ওটা দিয়ে ফেব্রিক বানাবো। যেরকম আমাদের দেশে গামছা, যে গামছাগুলো যেগুলো আছে নর্মালি বিভিন্ন কালারের গামছা দেখবেন যে বিভিন্ন সুতা কয়েকটা কালারের হয়, এগুলো ইয়ার্ন ডাইড। আর প্লেন ফেব্রিক্স মানে ফুল ফেব্রিকটাই একই কালারে ডাইং করা। এই টার্মগুলা বারবার আসবে আমাদের। দেন হোয়াট হ্যাপেন্স টু রিজেক্টেড ফেব্রিক? রিজেক্টেড ফেব্রিক আসলে কি ঘটে? রিটার্ন টু দা গ্রেজ মিল। যে কোনো ধরেন আপনি ফেব্রিকটা প্রোডাকশন করতেছেন, এখানে এই সবগুলা তো আপনার ঠিক হবে না। ফেব্রিক 100 আপনি যদি ধরেন 1000 গজের মধ্যে এরকম হইতে পারে 50 গজ আপনার প্রবলেম হয়েছে, তাহলে ওই রিজেক্টেড ফেব্রিকটা আপনি কি করেন? যে আপনি কি ওই ভালো রোলগুলোর সাথে ওই রিজেক্টেড ফেব্রিকটা দিয়ে দেন, নাকি এটা আবার গ্রেজ মিলে পাঠায় দেন? তো এখানে রিপোর্ট অনুসারে আমরা দেখলাম যে রিটার্ন টু দ্য গ্রেজ মিল। হু ইজ রেসপন্সিবল ফর টেকিং বর্ডারলাইন ডিসিশন? এখানে এই সেকশনের দায়িত্বে কে ডিসিশন মেক করে? তাহলে একজন রেসপন্সিবল পারসন মিসেস ঝাং, ও একটা নাম লিখলাম। হাউ আর রোলস মার্ক? রোলগুলা কিভাবে মার্ক করা হয়? কারণ আপনার প্রত্যেকটা এখানে কিন্তু অনেক বায়ারের অনেক আর্টিকেল চলে বা অনেক ফেব্রিক চলে, এখানে আপনি কিভাবে মার্ক করতেছেন এটা একটা ফ্যাক্টর। এক বায়ারের ফেব্রিক আরেক বায়ারের সাথে মিশে যেতে পারে, তো এই জন্য এই সেকশনটা খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখলাম মার্ক আউটসাইড অফ দ্য প্যাকেজ, যে আমরা যে প্যাকিং করছি তার বাইরে মার্ক করা থাকে, স্টিকার দেওয়া থাকে। হাউ আর ইন্সপেকশন রিপোর্টস স্টোর? ইআরপি সিস্টেমে আমরা আগেও বলছি। আর দিস অ্যাভেলেবল ফর লেটার রিভিউ? ইয়েস। হাউ আর ফেব্রিক্স মুভ টু ফিনিশিং? ফিনিশিং ফ্লোরে আমরা কিভাবে নিয়ে যাই? এই আমরা ধরেন কার্টের মাধ্যমে নিতে পারি, আবার ড্র্যাগড অন দ্য ফ্লোর থেকে ফ্লোরের টেনেও নিতে পারি, যেটা অ্যালাউড না। তা আমাদের নিয়ম হলো কার্টের মাধ্যমে আমরা নিয়ে যেতে পারি। তাইলে এখানে কি কি ছবি তুলবো? ইন্সপেকশন মেশিন, রোল মার্কিং গুলা কিভাবে করতেছে, ফেব্রিক ট্রান্সপোর্টটা কিভাবে করতেছে যে কার্টের মাধ্যমে, বা ফটোজ অফ এরিয়া কিভাবে আছে। এখানে আবার কমেন্টস আমরা পাইছি, কমেন্টস বক্সে লিখে দিছি যে হুইল ইজ দ্য ডাইং কমিশন ওয়ার্ক মিল, but they help to inspect the graze by 10%. All the inspection information are recorded in the ERP system. The linen viscose graze are from North China. আপনার যদি কোনো কমেন্ট থাকে স্পেশাল, তাইলে এই ঘরে আপনি লিখতে পারেন। এই পর্যন্ত সবাই মোটামুটি বুঝছেন? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, একজন লিখছে যে কনভার্টারটা কি একটু আবার বলবেন? আচ্ছা, কনভার্টারটা হলো মানে ধরেন আপনি একজন সাপ্লায়ার বা আপনি একজন বায়ার, আপনার কাছে শুধুমাত্র উইভিং করার ফেসিলিটিস আছে, আপনার কাছে অন্য কোনো ফেসিলিটিস নাই, যে আপনি ডাইং ফিনিশিং করবেন ওই ফেসিলিটিস নাই। তো ওই যে শুধুমাত্র গ্রেজ প্রডিউস করে, সে আরেক মিলের সাথে কন্ট্রাক্ট করে সে হইলো ডাইং আর ফিনিশিংটা করে দেয়, ঠিক আছে? তো সে হইলো কনভার্ট করে, তার নিজস্ব কিন্তু ফেসিলিটিস নাই, ওইটাকে আমরা নরমালি কনভার্টার বলি। আপনি কি উত্তর আশা করি পেয়েছেন? ওকে, এখন পর্যন্ত আর কারো কোশ্চেন নাই। আপনারা কেউ কি রেসপন্স করবেন যে অডিট রিপোর্টটা যে আমরা দেখাচ্ছি আপনারা বুঝতে পারতেছেন কিনা? জি স্যার, অডিট রিপোর্ট পুরোপুরি বোঝা গেছে। আচ্ছা, কারণ এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট যে আপনার এটা বুঝলে আপনি বারে বারে ধরেন মার্চেন্ডাইজারকে ডিস্টার্ব করা লাগবে না, বা সোর্সিং টিমকে মানে বারে বারে ডিস্টার্ব করা লাগবে না। এখানে সবকিছুর মানে জিনিসটা দেখলে আপনি ইজিলি ক্লিয়ার হইতে পারবেন যে এখানে আসলে তাদের ক্যাপাবিলিটি কিরকম, ঠিক আছে? দেন আমরা ডাইং পার্টটা দেখব। ডাইং পার্টে ম্যানেজারের কন্ট্যাক্ট আমরা এখানে লিখা নাই, আমরা যেই মিল অডিট করব ওই ডাইং ম্যানেজারের নাম এবং তার কন্ট্যাক্ট নাম্বারটা লিখে নিব। মেইন ফাইবারস ডাইড, কি কি এখানে ফাইবার ডাইং করে নরমালি, যেমন কটন, লিনেন, ভিসকোস, পলিস্টার, ইলাস্টেন, এটা আমরা এখানে ডাইং করে। দেন আমার মেশিনারি কি কি আছে,
মেশিনারি ব্র্যান্ড কি কি আছে, যেরকম আপনি দেখেন এখানে লেখা আছে মেশিন টাইপ উইন্স, জেট, কন্টিনিউয়াস। উইন্স নরমালি আমরা ইউজ করি নিট ডাইং এর ক্ষেত্রে, জেটও নরমালি ওভেন ডাইং এও ইউজ করি, নিট ডাইং ইউজ করি, আর কন্টিনিউয়াসটা আমরা ইউজ করি নরমালি ওভেন ডাইং এর ক্ষেত্রে। আমরা একটা ক্লাস আছে আমাদের শুধুমাত্র এই টেকনিক্যাল টার্মগুলা নিয়ে, যে কি কি ধরনের মেশিন ইউজ হয় এবং এগুলাতে প্রবলেম কি, এবং এগুলাতে ফেব্রিক প্রডিউস করতে গেলে কি কি প্রবলেম হয় এবং সলিউশন কি কি, এটা আমাদের একটা ক্লাসে আছে। তো আমরা ওই সময় ডিটেলস আলোচনা করব। ধরেন আমরা এরপরে ব্র্যান্ডের মডেল, কোন ধরনের কোন ব্র্যান্ডের, অ্যাটমসফেরিক অথবা হাই টেম্পারেচার, মানে এটা কোন ধরনের মেশিন, ডোজিং আমরা দিচ্ছি কি অটো না ম্যানুয়াল, ক্যাপাসিটি পার ডে কতটুকু আমরা ডাইং করতে পারি পার ডেতে, নাম্বার অফ মেশিন কয়টা। যেরকম আমরা যদি ফার্স্টটা দেখি, যেমন লেখা আছে কন্টিনিউয়াস মেশিন ইউজ করতেছি, এটা হলো আমার ব্র্যান্ড এবং মডেল নেম। এটা হলো আমরা হাই টেম্পারেচারে করি না, নরমালি অ্যাটমসফেরিক টেম্পারেচারে করি। ডোজিং অটো অথবা ম্যানুয়াল, আমরা অটো ডোজিং দেই। এখানে ডোজিং কি জিনিসটা এটার উপরে আমরা আলোচনা করব, বাট সিম্পলি আপনি জাস্ট বুঝে রাখেন যে ডোজিং মানে হলো, ধরেন আপনি একটা ডাইং মেশিনে ফার্স্টে বাতের মধ্যে কালার দিছেন, তো এটা আপনার যে সময় ফেব্রিক চলতে থাকবে, ফেব্রিক চলার সময় সে কিন্তু কালার নিয়ে যাচ্ছে। এখন ফার্স্টের দিকে যে পরিমাণ কালার নিয়ে যাবে, আস্তে আস্তে কিন্তু কনসেন্ট্রেশন কমতে থাকবে। তো তখন আপনি কি করবেন, তখন যেটা করা হয়, আলাদা করে এই ট্যাঙ্কির মধ্যে ডাই প্রডিউস করা থাকে বাতের কেমিক্যাল থেকে একটু বেশি, ওইটার সাথে লাইন দেওয়া থাকে যে আমার বাতে মানে ডাইং বাতে যত কমবে ওই অনুসারে সে হলো অটোমেটিক সেন্স করে ওই ট্যাঙ্ক থেকে সে নিয়ে নিবে। হ্যাঁ, আমরা আরো ডিটেলস এটা আমরা বুঝবো, লিনিয়ার ডোজিং কি, এই জিনিসগুলা আমরা যে সময় ডাইং বিষয়ে আলোচনা করব তখন বুঝবো। ক্যাপাসিটি পার ডে, এখানে 30,000 মিটার ডাইং করতে পারে। এই মেশিন আছে আমার এই ব্র্যান্ডের 2টা। তো এরকম আরো মেশিন আছে, যেমন এখানে প্রিন্টিং মেশিনও আছে, ফ্ল্যাট প্রিন্টিং, রোটারি প্রিন্টিং। আপনি যা যা আসে মোটামুটি এখানে এটা ফিল আপ করবেন। দেন দেখেন আমরা, ইজ দেয়ার এ কনফার্ম রেসিপি অফ অ্যাপ্রুভ ল্যাব ডিপ, যে আমরা কিন্তু যে কোনো ডাইং করার আগে আমরা কিন্তু নরমালি যেটা অ্যাপ্রুভাল নেই বা প্রডিউস করি, আমরা কিন্তু ছোট্ট স্যাম্পল 5 গ্রাম 10 গ্রাম এটা স্যাম্পল ডাইং মেশিনে ডাইং করি। আমরা কিন্তু প্রথমেই বড় ধরেন 50 গজ 100 গজ ফেব্রিক বা 5000 গজ ডাইং করি না। যে ছোট্ট 10 গ্রাম স্যাম্পল আমরা স্যাম্পল ডাইং মেশিনে ডাইং করি, এটাকে আমরা বলি নরমালি ল্যাব ডিপ। ইজ দেয়ার এ কনফার্ম রেসিপি, ওইখানে কিন্তু আমরা রেসিপি ডেভেলপমেন্ট করি। নরমালি একটা মেশিন আছে যে ডাটা কালার মেশিনের মাধ্যমে আমরা রেসিপির সাজেশন নিই। হাউ আর মেশিনস কন্ট্রোল, তো মেশিনগুলা মেশিনের সেন্ট্রালি হইতে পারে, লোকালি হইতে পারে, বা ইটসেলফ মেশিনের মধ্যে কন্ট্রোল থাকতে পারে। তাই এখানে মেশিনের মধ্যে কন্ট্রোল আছে। ইজ বেজ কার্ড অ্যাভেলেবেল এট দ্য মেশিন, যে আমরা মেশিনের মধ্যে বেজ কার্ড বলতে আমি বুঝাচ্ছি যে ওই ফেব্রিকের সকল ধরনের ইনফরমেশন থাকে, ওইটা মেশিনের মধ্যে লাগানো থাকে যে সময় যেটা চলে। তা আমরা দেখছি যে মেশিনের মধ্যে এটা আছে। ইজ কালার স্ট্যান্ডার্ড অ্যাভেলেবেল ফর চেকিং, আমরা বলতেছি ইয়েস, কালার স্ট্যান্ডার্ড আছে। আর মানে আপনি কালার স্ট্যান্ডার্ড বলতে বুঝাচ্ছি যে আপনার ধরেন আপনাকে একটা বায়ার অর্ডার দিল বা স্যাম্পল ডেভেলপমেন্ট করতে বললো বা ল্যাব ডিপ, আপনারে তো কোনো একটা রেফারেন্স দিবে যে আপনি এই কালারটা করেন। আমরা নরমালি এটার জন্য আপনাকে বায়ার সোয়াচও দিতে পারে, ছোট্ট কালার রেফারেন্স, অথবা আপনাকে নরমালি প্যান্টোর নাম্বার দিয়ে দেয়। প্যান্টোর নাম্বার কি এটা আমরা আলোচনা করব পরে, শুধুমাত্র এতটুকু বুঝেন এটা কালারের একটা লাইব্রেরি। ঠিক আছে, কালারের লাইব্রেরি যেখানে একটা নাম্বার দেয়া থাকে, ওই নাম্বার আমাকে দিলে আমি ওইটা ফলো করে দেন হলে আমি ল্যাব ডিপ প্রডিউস করি। আর মেশিন ডিসপ্লেজ ওয়ার্কিং প্রপারলি, ইয়েস, মেশিনের মধ্যে যে পিএলসির আমাদের যে মোবাইলের ডিসপ্লে থাকে ওই রকম ডিসপ্লে করে কিনা। হাউ ইজ ফেব্রিক স্টোরড এন্ড ট্রান্সপোর্টেড, কিভাবে ফেব্রিক স্টোরড এবং ট্রান্সপোর্ট করা হয়। ফ্লোর ফর ডাইং
টিউবস ফর প্রিন্টের জন্য। ইজ দেয়ার এনাফ স্পেস, ইজ ইট কনজেশন ফ্রি, এখানেও স্পেস আছে কিনা, ইয়েস। আর ফেব্রিক্স অয়েল সেগ্রিগেটেড এন্ড স্টোরড, ইয়েস। ইন দ্য ডাই হাউস এরিয়া ক্লিন এন্ড অয়েল মেনটেন, ইয়েস। ইজ দ্য ডাই হাউস অয়েল প্রোটেক্টেড ফ্রম দ্য ওয়েদার, মানে বাইরের ওয়েদার থেকে এটা কি অয়েল প্রোটেক্টেড কিনা, এখানে সানলাইট ঢুকে কিনা, এটার ইয়েস। ইজ এ লাইট বক্স অ্যাভেলেবেল, হোয়াট ব্র্যান্ড, হোয়াট লাইটস। আমরা নর্মালি শেড চেক করি লাইট বক্সের ভিতরে। লাইট বক্সটা কি আমরা মানে এখানে বিভিন্ন ধরনের লাইট থাকে, যেরকম প্রথম লাইট বক্স অ্যাভেলেবেল কিনা, ইয়েস আছে। হোয়াট ব্র্যান্ড, এখানে আমরা দেখতেছি এই ম্যাকবেথ একটা ব্র্যান্ড আছে, খুব ভালো মানের লাইট বক্স তারা প্রডিউস করে, এটা ম্যাকবেথ ব্র্যান্ডের। আরো বাংলাদেশে সবচেয়ে বেশি চলে হইলো ভেরিভাইট ব্র্যান্ডের, ঠিক আছে। দেন হোয়াট লাইটস, কি কি ধরনের লাইট থাকে, D65 হইতে পারে, TL84 আছে, ইউভি আছে, CWF আছে, এর বাইরেও TL83 আছে, হ্যাঁ, আরো অনেক ধরনের লাইট আছে। আমরা কোন কোন লাইট আছে আমরা ওইটা মানে লিখে রাখবো। হাউ আর কালার্স পাসড অর ফেইল, আমরা যে কালারটা আমার স্ট্যান্ডার্ড অনুসারে ঠিক আছে কিনা, এটাকে আমরা চোখের দেখায় ঠিক করি নাকি মেশিনের মাধ্যমে। স্পেকট্রোফটোমিটার ডায়াটা কালার মেশিন আছে, ওইটার মাধ্যমে আমরা চেক করতে পারি। ডাজ দ্য মিল হ্যাভ এন ইলেকট্রনিক কালার কন্টিনিউটি টার্গেট, আমরা নর্মালি এই যে স্পেকট্রোফটোমিটার দিয়ে এই যে ডেল্টা ই ভ্যালু বা LHC বা LAB ভ্যালু আমরা ইজিলি নির্ণয় করতে পারি। হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ মেশিন ক্লিনিং, যে মেশিন যে আমরা ক্লিন করি, মেশিন ক্লিনিং কিন্তু খুব জরুরি বিষয়, ঠিক আছে। তো এটা আমরা কেন জরুরি এটা আমরা পরে আর ডিসকাস করব। এটার আমরা দেখলাম যে পার শিফটে ক্লিন করা লাগে, যে আমরা যে 8 ঘন্টা অথবা 12 ঘন্টা শিফট আছে, প্রত্যেক শিফটে তারা ক্লিন করে আমরা এখানে পাইলাম। হোয়াট প্রোটেক্টিভ ক্লোথিং ইজ অ্যাভেলেবেল, আমরা দেখলাম যে তারা অ্যাপ্রন পরে কাজ করে। আর আই বাথস এন্ড শাওয়ার্স অ্যাভেলেবেল, নর্মালি নিয়ম হলো আপনার প্রত্যেকটা ফ্লোরে এই আই বাথস এবং শাওয়ারটা থাকতে হয়। কারণ কি, আপনি ধরেন কেমিক্যাল নিয়ে আপনি কাজ করতেছেন, তো আপনার চোখের মধ্যে কোনো কারণে কেমিক্যাল গেছে, তাইলে এই যে শাওয়ারটা আপনি কন্টিনিউয়াসলি দিতে হয়, দিলে যেটা হয় যে মানে শাওয়ার মানে হলো পানি বুঝাচ্ছি আর কি আমি, যে পাওয়ার এই পানি দিলে চোখের থেকে যাতে ইমিডিয়েট ফার্স্ট এইড সার্ভিসটা নেওয়া যায়, ওই জন্য আমরা এই ব্যবস্থা রাখবো। এখানে কমেন্টস আমরা অ্যাড করছি, চেক দ্য হেড অফ ইচ রোল ফর কালার শেডিং আফটার ডাইং, দ্য মেশিনস আর ওল্ড ইন এজ, এগুলো অনেক পুরাতন মেশিন। সিমস বিজনেস নট গুড, সাম অফ দ্য ডাইং মেশিনস স্টপ, আমরা এখানে দেখলাম যে তাদের বিজনেসটা খুব ভালো না, এই জন্য হয়তো সব মেশিন রান হইতেছে না। আর কালার শেডিং জিনিসটা কি, আমরা যে সময় ফল্ট পড়ব তখন আমরা বিস্তারিত আলোচনা করব। দেন আছে প্রি ট্রিটমেন্ট অ্যান্ড ফিনিশিং, এটার আমরা দেখতেছি যে মেশিন টাইপ, যেমন ব্লিচিং, মার্সারাইজিং, পিচ মেশিনারি, ক্যালেন্ডার মেশিনারি, সিঞ্জিং মেশিন, তারপরে আপনার শ্রিঙ্কিং মেশিন, এগুলার ব্র্যান্ড মডেল, এগুলার ওয়ার্কিং উইথ কত সেন্টিমিটার, যেমন 200 সেন্টিমিটার নর্মালি ভার্সেটাইল, এরকম সব মেশিনেই ওয়ার্কিং উইথটা 200 সেন্টিমিটার থাকে। দেন কোয়ান্টিটি, দেন ব্লিচিং এন্ড ওয়াশিং, ধরেন কম্বাইন মেশিনটা কয়টা আছে, 2টা। কমেন্টস প্রি ট্রিটমেন্ট আগের মতোই। দেন হোয়াট কেমিক্যাল ফিনিশেস আর অ্যাভেলেবেল, এটা আপনি লিখবেন। এনি ব্র্যান্ডেড ফিনিশেস অ্যাভেলেবেল, ইয়েস। যেমন ব্র্যান্ডেড ফিনিশেস বলতে আমরা বুঝাচ্ছি যে কোন কোন ব্র্যান্ডের এই কেমিক্যাল আমরা ইউজ করি, যেমন BASF এর কেমিক্যাল আছে, চায়নার কিছু কেমিক্যাল আছে। এরপরে আমরা হান্সম্যান, আমাদের যে প্ল্যাটফর্মটা অনলাইন টেক্সটাইল স্কুল, এটা নর্মালি আমাদের স্পন্সর করা করছে হলো আশুটেক্স এবং এমিটেক্স, এই 2টা কোম্পানি। তো তারাও একটা ব্র্যান্ড, আশুটেক্স হলো বার্সেলোনার আপনার একটা ব্র্যান্ড, যারা হলো কেমিক্যাল সাপ্লাই করে থাকে। তো এরকম BASF ও ব্র্যান্ড আছে, জিয়াসেন, চাইনিজ, ওয়ার্ল্ডে এরকম কেমিক্যাল সাপ্লায়ার অনেক আছে, ঠিক আছে। ইজ অল ফিনিশিং অন দ্য সেম সাইড, মানে সব ফিনিশিং কি আপনার একই ফ্লোরের মধ্যে বা একই এরিয়ার মধ্যে হয় কিনা, দেখলাম হ্যাঁ। ইজ দেয়ার এ কনফার্ম OTS হ্যাঙ্গার উইথ অ্যাপ্রুভাল, মানে OTS বায়ারের কোনো যেটা অ্যাপ্রুভাল গুলা তাদের কাছে স্টোর করা আছে কিনা, সেটা সোয়াচ কার্ড হইতে পারে, হ্যাঙ্গার হইতে পারে। ইজ বেজ অর রাউট কার্ড অ্যাভেলেবল ইন দ্য মেশিন,
মেশিনের মধ্যে বেচ অথবা এই রাউট কার্ড আমরা যেটা বলি, বেচ কার্ড রে এটা রাউট কার্ডও বলা হয়, অ্যাভেলেবেল এট দ্য মেশিন। মেশিনের মধ্যে ওই যে আমরা বললাম যে ফেব্রিকের স্পেসিফিকেশন, এটা কি ধরনের ডাইং হবে, এগুলা আমার মেশিনের মধ্যে অ্যাটাচ করা থাকতে হবে। কারণ আপনার যে ওয়ার্কাররা তারা কিন্তু এত শিক্ষিত না, তো ওই জিনিসটা দেখলে তারা ভুল করার চান্সটা কম থাকবে। আর মেশিন ডিসপ্লেস ওয়ার্কিং প্রপারলি? ইয়েস। হাউ ইজ ফেব্রিক স্টোর্ড এন্ড ট্রান্সপোর্টেড? ফ্লোর। আর ফেব্রিক্স অয়েল সেগ্রিগেটেড এন্ড স্টোর্ড? ইয়েস। ইজ দ্য ফিনিশিং ক্লিন? মানে মোটামুটি আমরা ডাইং এ যা দেখছি এখানেও তা আছে। দেন ফিনিশিং মেশিনে দেখেন ব্র্যান্ড এন্ড সাইজেস অফ স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মেশিন আছে, এই কোন ব্র্যান্ডের, সাইজ 200 cm। এটা হিটিং মেথডটা কি? এটা গ্যাস দিয়ে হিট হয়। নাম্বার 2টা স্ট্যান্ডার্ড মেশিন আছে। এসওপি ফর স্ট্যান্ডার্ড অপারেশন। আমরা নরমালি প্রত্যেকটা মেশিনের ক্ষেত্রে দেখলাম, আপনারা যে সময় মিল ভিজিট করবেন দেখবেন যে প্রত্যেকটা মেশিনের মধ্যে এসওপি আছে, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর, যে এই মেশিনটা কিভাবে চলবে এটা প্রত্যেকটা মিলের প্রত্যেকটা মেশিনে এটা দেখবেন যে স্টিকার আকারে এটা লাগানো থাকে। এটাকে বলে এসওপি। এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। হাউ অফেন ইজ দ্য স্ট্যান্ডার্ড ফুললি ওপেন এন্ড ক্লিন? মানে আপনার যে স্ট্যান্ডার্ড মেশিনটা আছে আপনি কতদিন পর পর খুলে এটা ক্লিন করেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাদের রিপোর্ট অনুসারে 1 সপ্তাহ পর পর তারা এটা করে। ডাজ স্ট্যান্ডার্ড অপারেটর নো ফেব্রিক কম্পোজিশন? ইয়েস, কারণ বেজ কার্ডে লেখা থাকে। ডাজ অপারেটর নো কারেক্ট টেম্পারেচার অর কম্পোজিশন? ইয়েস। এটা কিভাবে জানে? ওয়ার্কাররা তো আর এত শিক্ষিত না, তারা মুখস্থ রাখতে পারবে না। ওই যে আমরা ব্যাচ কার্ড দিয়ে দেই, ওই ব্যাচ কার্ডে এটা লেখা থাকে। হাউ ইজ দ্য স্ট্যান্ডার্ড কুলড বিটুইন ব্যাচেস? সেটিং লো টেম্পারেচার, ওপেন দ্য উইন্ডো অফ দ্য কম্প্যাক্টর। মানে স্ট্যান্ডার্ডটা যে আপনি কুল করেন, ঠান্ডা করেন, কিভাবে করেন? আস্তে আস্তে টেম্পারেচারটা কমিয়ে এরপরে আমরা যে উইন্ডো আছে উইন্ডো গুলো খুলে দেই, তাইলে অটোমেটিক আস্তে আস্তে এটা ঠান্ডা হয়ে যায়। ফটো কি কি থাকবে? অল ফিনিশিং মেশিন, ফেব্রিক ট্রান্সপোর্ট, ফেব্রিক স্টোরেজ, ক্লিনলিনেস হচ্ছে ফায়ার এসকেপস এ যে আমরা যে আগুন লাগলে বের হবে কোথা দিয়ে, এগুলার ছবি আপনি তুলে আসবেন। ইন্সপেকশন এন্ড কোয়ালিটি কন্ট্রোল। ইন্সপেকশন মেশিন কয়টা? ফিনিশিং আমরা এই ইন্সপেকশন সম্পর্কে আমরা ডিটেলস জানছি উইভিং বা গ্রেজ যে সময় আছে ওই সময়। তাইলে ফিনিশিং এর পরেও কিন্তু আমরা ইন্সপেকশন করে থাকি। এখানে সেম প্যারামিটার গুলো আমরা ফিল আপ করছি। জাস্ট এখানে দেখেন হাউ ইজ দ্য ফেব্রিক প্যাকড। প্যাক কি করা আছে? প্লাস্টিক ব্যাগ প্লাস ওভেন নাইলন ব্যাগ, এগুলোর মাধ্যমে ফেব্রিক প্যাক করা রাখে। ডো দে হ্যাভ ডকুমেন্টেশন শোয়িং বিএসটি ফ্রি? হ্যাঁ, নরমালি আমরা যে প্যাকেজিং করি বায়ারের নরমালি রিকোয়ারমেন্ট থাকে যে পলি ব্যাগ যেটা ইউজ করতেছি এটা বিএসটি ফ্রি হইতে হবে। বিএসটি মানে বিউটাইলেটেড হাইড্রোক্সি টলুইন, প্রাইমারিলি ইউজড এজ এন অ্যান্টিঅক্সিডেন্ট টু প্রিভেন্ট প্রোডাক্টস ফ্রম স্পয়লিং। মানে যাতে প্রোডাক্টটা তো আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তো এটা যাতে ক্ষতি করতে না পারে আমার, এই জন্য আমরা বিএসটি ফ্রি পলিথিন ইউজ করার চেষ্টা করি। ইজ দ্য প্যাকেজিং মেটাল ফ্রি? মেটাল ফ্রি হইতে হবে। ইয়েস। ইজ দ্য স্পেস ক্লিন এন্ড টিডি? ইয়েস। ফিনিশড ফেব্রিক গুলা যেটা আছে ওয়্যার হাউসে রাখতে হয়, সবার জন্য একই নিয়ম, এটা র্যাকে রাখবেন। তারপরে হাউ লং ইজ ফিনিশড ফেব্রিক ক্যাপ ফর? কতদিন রাখেন? 5 থেকে 15 দিন বেজড অন ডেলিভারি। হাউ আর ফেব্রিক্স ট্রান্সপোর্টেড? ট্রান্সপোর্ট করেন কিভাবে? ট্রলির মাধ্যমে। ইনভেন্টরি সিস্টেম নরমালি ইআরপি সিস্টেম। ওয়্যার হাউসের মধ্যে টেম্পারেচার এবং হিউমিডিটি কন্ট্রোল করা হয় কিনা? এখানে দেখলাম আমরা নাই। নরমালি আমাদের নিয়ম হইলো যে এটা থাকাটা ভালো। টেম্পারেচার এবং হিউমিডিটি কন্ট্রোলের জন্য আলাদা ডিভাইস আছে, হাইগ্রোমিটার, এটা দিয়ে আমরা ইজিলি চেক করতে পারি যে ঠিক আছে কিনা। বাকি প্যারামিটার গুলো সেম। এখানে জাস্ট আমরা the mill could offer the inspection report to OTS Bangladesh office as all the inspection report in soft copy. Profitex QC inspects around 20% of the production after wholly inspected. The color shade separates by visual. আমরা এগুলো আলোচনা করছি। এরপরে আপনি ডাইং যে ফ্লোর আছে, হ্যাঁ, যেখানে কেমিক্যাল রাখা হয়, এটা আপনি চেক করবেন, এটা খুব ইম্পর্টেন্ট।
এখানে তারা কোন কোন ব্র্যান্ডের, যেমন নেম অফ সাপ্লায়ার শ্যানজিং, শ্যানজিং তারা রিয়েক্টিভ ডাই সাপ্লাই করতেছে। ডাইস্টার, এটা একটা কোম্পানির নাম, রিয়েক্টিভ ডাই সাপ্লাই করতেছে। তারা কোন দেশের? চায়নার। হান্টসম্যান রিয়েক্টিভ ডাই সাপ্লাই করতেছে, যেরকম ইউএস এর। ঠিক আছে। ইজ দ্য ডাই স্টোর ড্রাই এন্ড কুল? মানে আপনি যে ডাইটা স্টোর করতেছেন, স্টোরেজটা আপনি মাস্ট চেক করবেন যে এখানে এটা কি অনেক টেম্পারেচার আছে নাকি মানে কুল আছে। ইজ দ্য স্পেস অয়েল এনক্লোজড? ইয়েস। সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হলো এই জায়গাটা, যে ডাই কিভাবে তারা স্টোর করতেছে। আর অল ডাই বক্সেস ক্লোজড? ইয়েস। ইজ ইট ইজি টু রিচ অল ডাইস? ইয়েস। হোয়াট পিপি আর ওয়ার্কার্স ইউজিং? পিপি মানে হলো পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। মানে ধরেন আমরা কেমিক্যাল নেওয়ার জন্য আমাদের নিয়ম হইলো হ্যান্ড গ্লাভস পরা, মুখে মাস্ক পরা, ওয়ার্কওয়্যার পরে দেন হইলো কেমিক্যাল নেওয়া। ঠিক আছে। আর আইবাথ অর ওয়াশিং ফেসিলিটিস অ্যাভেলেবেল। আমরা বলছিলাম যে আমরা আই শাওয়ার ইউজ করি, দেখলাম এখানে আছে। আর এমএসডিএস ক্লিয়ারলি ডিসপ্লেস ইন লোকাল ল্যাঙ্গুয়েজ। মানে এমএসডিএস মানে হইলো ম্যাটেরিয়াল সেফটি ডাটা শিট। মানে আপনার এই কেমিক্যালটা মানে দোষ গুণ আপনার এখানে লেখা থাকবে, যে এটা ধরেন আপনার একটা ব্লিচিং এজেন্ট হাতের মধ্যে পড়লে আপনি কি করবেন, সতর্কতা, এটা কি ধরনের কেমিক্যাল, এটা চোখে পড়লে আপনার কি করতে হবে। ধরেন নিয়ম হলো যে 3 ঘন্টা টানা আপনি ধরেন পানিতে ওই যেখানে পড়ছে পানি দিয়ে ধুবেন। ঠিক আছে। এরকম এমএসডিএস এটা যেই দেশের ভাষা, ধরেন আমাদের বাংলাদেশে এগুলা দেখবেন মিল ভিজিটের সময় বাংলা ভাষায় স্পষ্ট লেখা থাকে। ইজ টিডিএস অ্যাভেলেবেল ফর অল ডাইস? আমরা দেখলাম নাই। টিডিএস মানে টেকনিক্যাল ডাটা শিট। টেকনিক্যাল ডাটা শিট মানে আমার ওই ডাইটা কি দিয়ে তৈরি, হ্যাঁ, এটা কোন পিএইচ এ ভালো কাজ করে, কোন টেম্পারেচারে ভালো কাজ করে, টেকনিক্যাল সব ডাটাগুলো এখানে লিখে থাকে। আর অল ডাইস সার্টিফাইড এজ রিচ কমপ্লায়েন্ট? ডাইয়ের ক্ষেত্রে যেমন স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় বিভিন্ন অডিটের মাধ্যমে। ইউরোপিয়ান ইউনিয়নের কিছু রেগুলেশন আছে যেটাকে আমরা বলি রিচ, স্ট্যান্ডস ফর রেজিস্ট্রেশন, এভালুয়েশন, অথরাইজেশন এন্ড রেস্ট্রিকশন অফ কেমিক্যালস। এটাকে বলি আমরা রিচ। সার্টিফিকেশন গুলো নিয়ে আমাদের একটা ক্লাস আছে, কোন সার্টিফিকেশনকে কি বলে এবং আপনারা সার্টিফিকেশন গুলো কিভাবে চেক করবেন, এটা আমরা একটা ক্লাসে রাখছি আলাদা। আর ডকুমেন্টস অ্যাভেলেবেল ইন দ্য কোম্পানি? ইয়েস। আপনারা কি বুঝতে পারতেছেন? বেশি বোরিং লাগতেছে? জি স্যার, বুঝছি। আচ্ছা, বোরিং লাগলে আপনারা বললেন। এগুলা মোটামুটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি থাকে। আমি মেজর জিনিসগুলা দিলাম। কেমিক্যাল স্টোর, আগের গুলা ছিল ডাই স্টোর, এটা হলো কেমিক্যাল স্টোর। কেমিক্যাল স্টোরেও আপনি সেম জিনিসগুলাই চেক করবেন। দেন হলো আপনার আরএসএস ম্যানেজমেন্ট। হ্যাঁ, আরএসএস ম্যানেজমেন্ট হলো যে এখানে অ্যাজো, ফর্মালডিহাইড, মানে কোন ধরনের, যে আমাদের যে কেমিক্যাল গুলো আছে কেমিক্যালের জন্য কিছু রেস্ট্রিক্টেড সাবস্টেন্সেস আছে। আরএসএস মানে রেস্ট্রিক্টেড সাবস্টেন্সেস বলি আর কি আমরা। যেমন অ্যাজো থাকা যাবে না, ফর্মালডিহাইড থাকা যাবে না, পিএইচ থাকতে হলে কত থাকতে হবে। ইজ দ্য ফ্যাক্টরি ইউজিং কেমিক্যালস হুইচ কন্টেন ফর্মালডিহাইড? যে ফর্মালডিহাইড আছে এরকম কেমিক্যাল ইউজ করে কিনা। আমরা দেখলাম যে হ্যাঁ ইউজ করে। ডো কেমিক্যাল স্টাফ এন্ড মার্চেন্ডাইজার্স নো আরএসএস লিমিটস? যে মার্চেন্ডাইজাররা এবং কেমিক্যাল স্টাফ যারা আছে তারা জানে কিনা যে আরএসএস এর লিমিট কত। যেমন ফর্মালডিহাইড আপনার একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত আপনি ইউজ করতে পারবেন, তাইলে এটা দেখলাম যে তারা জানে না। নরমালি নিয়ম হলো জানা উচিত। আর লো ফর্মালডিহাইড এন্ড জিরো ফর্মালডিহাইড কেমিক্যালস? ইয়েস। হাউ মেনি স্ট্যান্ডার্ডস আর অ্যাভেলেবল? 3টা আমরা দেখলাম স্ট্যান্ডার্ড মেশিন আছে। কম্প্যাক্টর আছে 8টা। ড্রায়ার মেশিন আছে দেখলাম 20টা। Is there a clear process for segregation of zero formaldehyde? Yes. Then আমরা অডিট করব হলো টেস্টিং ল্যাবরেটরি। আমরা 2টা টার্ম পড়ব, এক্রিডেটেড, নন এক্রিডেটেড। এক্রিডেটেড মানে হলো আমার ধরেন আমি যদি দেখি যে আমি ধরি ওটিএস হলো একটা বায়ার। এখন আমি একটা মিলের মধ্যে অর্ডার দিব, মিলকে সিলেক্ট করব। এখন তাদের যদি ইন্টারনাল ল্যাব ফেসিলিটিস থাকে তারা টেস্ট করতে পারে
তাদের ল্যাবের সব মেশিন আছে। আমি যেটা করব, ওই ল্যাবের সব মেশিন আমি যে ধরনের আমার যে টেস্টিং স্ট্যান্ডার্ড আছে ওই অনুসারে সে টেস্ট করতে পারে কিনা আমি আগে তার আগে দেব, যে ওই ফেব্রিকটা দিব আমি টেস্ট করে যে আমার রিকোয়ারমেন্ট অনুসারে সে ঠিকঠাক টেস্ট করতে পারে কিনা। যদি দেখি যে না আমার রিকোয়ারমেন্ট সে ফুলফিল করতে পারে, তখন আমি তাকে মানে অ্যাপ্রুভাল দিয়ে দিব যে হ্যাঁ আমার আজকে থেকে আমার যে ফেব্রিক হবে আমার ওটিএস বায়ারের, ওই বায়ারের সব ফেব্রিক গুলা তাদের ইন্টারনাল ল্যাবে টেস্ট রিপোর্ট দিলে আমরা এটা অ্যাকসেপ্ট করতে পারবো। ঠিক আছে, এটাকে বলি আমরা এক্রিডেটেড। আর নন এক্রিডেটেড মানে তাদের ল্যাব আছে কিন্তু আমরা কনফিডেন্ট না যে তারা পারবে বা তারা কোন এক্রিডেশন পায় নাই, তখন তারা কি করে থার্ড পার্টি, ধরেন কিছু ইয়েই আছে কি বলে কোম্পানি আছে তারা শুধুমাত্র টেস্টিং এর কাজ করে, যেমন থার্ড পার্টি ধরেন আইটিএস আছে, ব্রুভেটিয়াস আছে, এরকম আরো অনেক কোম্পানি আছে। তাহলে আমরা দেখলাম ইজ দ্য ল্যাবরেটরি ওটিএস এক্রিডেটেড? না। ওটিএস এক্রিডেশন সার্টিফিকেট নাম্বার নাই, ডেট অফ ওটিএস রিভিউ নাই, নাম্বার অফ ওটিএস এক্রিডেটেড টেকনিশিয়ান নাই। হোয়াট আদার ব্র্যান্ডস ইজ দ্য ল্যাব এক্রিডেটেড ফর? নো। এটা কি অন্য ব্র্যান্ডের অ্যাক্টিভেটেড কিনা? না। হাউ আর দ্য টেস্ট রেজাল্টস রেকর্ডেড? পেপারের মধ্যে হাতে লিখে, কম্পিউটারে না। হাউ আর দ্য টেস্ট রেজাল্টস ফিল্ড? হার্ড কপি। ইজ দেয়ার এ ওটিএস স্পেসিফিক ফাইল? নো। Does files contain physical test sample? Yes. Who is informed of failures? মানে আপনি ধরেন কোন টেস্ট রিপোর্ট ফেল করছে, এটা কাকে জানাবেন? টেকনিক্যাল ম্যানেজারকে। Who takes the decision on all fail fabrics? ডিসিশন নেয় নরমালি মার্চেন্ডাইজার। এরপরে আমরা টেস্টিং ইকুইপমেন্ট কি কি আছে, যেমন কন্ডিশন অ্যাটমসফিয়ার আছে, অ্যাব্রাশন, পিলিং, টেনজাইল, এলমেন্ডর্ফ টিয়ার টেস্টার, বাস্টিং স্ট্রেংথ টেস্টের ফেসিলিটিস আছে কিনা, ক্লক মিটার আছে কিনা, তাহলে ব্যালেন্স মিটার আছে কিনা, টাম্বল ড্রায়ার আছে কিনা, ফ্ল্যামেবিলিটি টেস্ট করা যায় কিনা, ইনকিউবেটর আছে কিনা, ওয়াশ হুইল আছে কিনা। মোট কথা আমরা যে টেস্ট করব এখানে কি কি ধরনের মেশিন আছে এটা আমরা লিখে রাখবো। দেন কন্ডিশন অফ ইকুইপমেন্ট, এটা দেখলাম যে আমাদের যে মেশিন গুলো আছে এগুলো ভালো অবস্থা আছে কিনা, দেখলাম ওকে। ফ্রিকুয়েন্সি অফ ক্যালিব্রেশন, ক্যালিব্রেশন জিনিসটা হলো আপনি ধরেন একটা স্কেল, হ্যাঁ এটা 1 বছর পর পর আপনি স্ট্যান্ডার্ডের সাথে চেক করতে হবে যে এটার মেজারমেন্ট ঠিক আছে কিনা। এটা হলো আমরা নরমালি বলি ক্যালিব্রেশন, যে আমার 1 মানে যে একই বুঝাচ্ছে বা 2 মানে যে 2 বুঝাচ্ছে, এটার একটা জাজমেন্ট করা, এটাকে বলি আমরা নরমালি ক্যালিব্রেশন। ইজ দ্য স্পেস ক্লিন এন্ড টিডি? ইয়েস। এখানে মেক এন্ড সাইজ অফ লাইট বক্স দেখলাম আছে, ম্যাকবেথ 3 ভার্সনে আছে, লাইটস অ্যাভেলেবেল আছে কিনা? আছে। এই হইলো আমাদের একটা অডিট রিপোর্ট। আপনারা কি মোটামুটি আইডিয়া করতে পারছেন যে একটা অডিট রিপোর্টে কি থাকে? জি ম্যাম। জি স্যার। ওকে, আপনারা এরকম যে সময় ভিজিট করবেন এরকম ছবি তুলে নিয়ে আসবেন। এই যে দেখেন, এই যে প্রফিটেক্সে যে সময় ভিজিট করা হয়েছে প্রমাণের জন্য এরকম ছবি তুলে নিয়ে আসবেন। এই যে এটা চাইনিজ ভাষায় লেখা আছে ইন্সপেকশন রিপোর্ট, এরকম ছবি তুলে নিয়ে আসবেন। এই যে কিভাবে শেড চেক করতেছে এগুলার ছবি, আমরা এগুলা বিস্তারিত দেখবো আরেকটা ক্লাসে। এই যে আমরা কি কি টেস্ট করতে পারে তাদের টেস্টিং এর রিপোর্ট বা কি কি টেস্ট, টিআরএফ বলি আমরা যেটাকে। এই যে রোলগুলা আপনার নিচে র্যাক আছে, র্যাক দিয়ে আস্তে আস্তে একটার উপর আরেকটা সুন্দর মতো রাখছে। আপনার ক্লিয়ার? আমি অডিট রিপোর্টটা আপনাদের দিয়ে দিব। এখানে আরো 3টা মিলের আছে, আপনারা নিজে নিজে স্টাডি করবেন ওই 3টা মিলের, দেন এখান থেকে অ্যাসাইনমেন্ট দিব। যেমন শানটেক্স হলো বাংলাদেশের একটা ওভেন মিল। আমরা লোকাল মিল হইলে নরমালি মানে অডিট রিপোর্টটা করি না, নরমালি যেটা করি আমরা ফিজিক্যালি ভিজিট করে দেখে আসি। দেন স্কোয়ার অ্যাপারেলস আছে, তারাও বাংলাদেশের খুব কি বলে মানে স্বনামধন্য সাপ্লায়ার। দেন হলো উইনভি, এটাও একটা বড় ধরনের সাপ্লায়ার। তারাও আপনার কি করে, এই যে তাদের মিলগুলার ছবিগুলো যদি আমি দেখি, এই যে দেখেন এরকম আপনারা ছবি তুলে নিয়ে আসবেন কিভাবে ডাইং করে। এই যে চায়নার ওরা কাজ করতেছে,
কেমিক্যাল মিলের এই যে টেস্টিং এর ফেসিলিটিস, রোলগুলা কিভাবে রাখছে, এগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিব। আচ্ছা, মিল অডিটের পরে আমরা আরেকটা জিনিস দেখি, রেড অ্যাম্বার মিল এভালুয়েশন। আমরা ওইভাবেও করতে পারি, আবার যদি আমরা চাই যে না শুধুমাত্র রেড অ্যাম্বার গ্রিন কিনা কিছু ক্রাইটেরিয়া আমরা ফিল আপ করবো, তখন দেখেন এটা জেড হলো বাংলাদেশের খুব নামকরা ওভেন সাপ্লায়ার। যারা মার্চেন্ডাইজার আছেন ওভেন রিলেটেড সবাই জানেন, জাবের এন্ড জুবায়ের, নোমান গ্রুপের জাবের এন্ড জুবায়ের খুব মানে নামি দামি সাপ্লায়ার বাংলাদেশের। আমরা যদি সরাসরি দেখি, আমি রেড বলছি যে যেই ক্রাইটেরিয়াটা যদি কোনো রেডে পড়ে তার মানে ওইটা খারাপ, আর অ্যাম্বার মানে মোটামুটি লেভেলের সে মানে কাজ করে, আর গ্রিন মানে সে হইলো 100% পারফেক্ট কাজ করার জন্য। এখানে কিছু এরিয়াজ আছে, যেমন বিজনেস মার্কেটে তারা দেখলাম যে গ্রিন, আপনি কমেন্ট দিলেন স্যাটিসফাইড। গ্রিন কি হিসেবে? এক্সপিরিয়েন্স অন ইউরোপিয়ান এক্সপোর্ট বিজনেস স্পেশালি টু এমএনএস লেভেল। এমএনএস লেভেলে তারা কাজ করতে পারে। এখন যেই বায়ার ধরেন এমএনএস লেভেলের কাজ করে, তারা ইউরোপের অন্যান্য বায়ারের ক্রাইটেরিয়াও ফুলফিল করতে পারে। ওই সেন্স থেকে এখানে লেখা হয়েছে গ্রিন। তারপরে আপনার কমিউনিকেশন বিটুইন সেলস এন্ড ফ্যাক্টরি, এটার ক্ষেত্রেও গ্রিন। র মেটেরিয়াল সোর্সিং এন্ড কন্ট্রোলের ক্ষেত্রে গ্রিন। ইন্সপেকশন অফ ইয়ার্ন ইন্সপেকশনের ক্ষেত্রে আমরা দেখলাম এটা অ্যাম্বার। কেন? র্যান্ডম মানে রেড হবে কখন? নো ইন্সপেকশন। যদি ইয়ার্নের কোনো ইন্সপেকশন না করে তখন আমরা ধরে নিব এটা হলো রেড পর্যায়ে আছে। আর অ্যাম্বারের ক্ষেত্রে র্যান্ডম ইন্সপেকশন এগেইনস্ট স্পেসিফিকেশন উইথ গুড রেকর্ড কিপিং। আর গ্রিন হলো আপনার ইন্সপেকশন অফ এভরি লট উইথ মার্কিং এন্ড গুড রেকর্ড কিপিং। দেখলাম যে এত ডিটেলস তারা মেনটেন করে না, তারা র্যান্ডমলি ইন্সপেকশন করে, তো সেই হিসেবে তারা হলো অ্যাম্বার। তো এরকম আরো অনেকগুলা ক্রাইটেরিয়া আছে, যেরকম আপনার ভেন্টিলেশন সিস্টেম হইতে পারে, ইন্সপেকশন হইতে পারে, ফাইনাল ইন্সপেকশন হইতে পারে, রেকর্ড কিপিং হইতে পারে, টেকনিক্যাল নো হাউ অ্যান্ড উইলিংনেস টু ইমপ্রুভ। হ্যাঁ, যে আমাদের ওইখানে যে মানে মিলে যে পার্সনরা আছে তারা টেকনিক্যাল নো হাউ কিরকম, জেনারেল হেলথ সেফটি কিরকম, এরকম আপনার এটাও রেড অ্যাম্বার গ্রিন। যেমন উইভিং নিটিং এর ক্ষেত্রে আপনি এটা করলেন, ডাইং ফিনিশিং এর ক্ষেত্রে করলেন, আবার প্রিন্টিং এর ক্ষেত্রেও করলেন। এটা কি বুঝতে পারছেন? এটা কি ডিটেলস বোঝানোর দরকার আছে? না স্যার, দরকার নেই। এটা আমার মনে হয় দরকার নাই, সময় নষ্ট হবে। আচ্ছা, দেন আমরা দেখব হলো আপনার মিল প্রোফাইল। আচ্ছা, তার আগে আমরা আমাদের মূল আলোচনায় যাই। এখানে আমরা দুইটা জিনিস জানছি, যে সাপ্লায়ার্স ক্যাপাবিলিটি, মিল অডিট রিপোর্ট, আর হলো সিওপি কোড অফ প্র্যাকটিস বা কমপ্লায়েন্স নন কমপ্লায়েন্স কি। মিল প্রোফাইল, আপনার যে কোনো মিল অডিট করবেন আগে তাদের থেকে ডাটা নেবেন। কি যে মিলের তাদের অনেক সব মিলই নিজস্ব একটা প্রোফাইল থাকে, তারা কি কি ধরনের ফেব্রিক বানায়, তাদের ক্যাপাসিটি কি, মানে তারা মার্কেটিং এর জন্য নিজস্ব একটা প্রোফাইল থাকে। তো ওই প্রোফাইলটা আপনারা নিয়ে নেবেন। প্রোফাইলের সাথে আপনার ওই মিলের সার্টিফিকেট গুলাও নিয়ে নেবেন, তাদের অডিট রিপোর্ট গুলাও নিয়ে নেবেন। ঠিক আছে? যেরকম আমরা এখানে অনেকগুলো মিল আছে, দেখেন হুরেন, কামাল টেক্সটাইল, আকিস টেক্সটাইল, আশভিরা ফ্যাশন, সাউথ চায়না, ট্রু, উইন। তো আমরা সবগুলো আসলে দেখার দরকার নাই। আমরা যদি বাংলাদেশের একটা দেখি, যে আকিস টেক্সটাইল কি থাকে জিনিসগুলাতে। আকিস টেক্সটাইল, যে আমরা নাম আকিস বশির গ্রুপের একটা প্রতিষ্ঠান, এরকম কোম্পানির ডিটেলস থাকে, যে তারা তাদের ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ, তাদের আর কি কি ম্যানুফ্যাকচার করে, দেন তাদের অ্যানুয়াল টার্নওভার কত, তাদের ল্যান্ড ক্যাপাসিটি কত, ম্যান পাওয়ার কতজন,
হ্যাঁ, কত বছর ধরে আছে, তারা কি কি ইয়ার নিয়ে কাজ করে, কি কি ফেব্রিক নিয়ে কাজ করে, ঠিক আছে, যেরকম এখানে আছে রিজিড, স্ট্রেচ, বাই স্ট্রেচ, সুপার স্ট্রেচ, এগুলো আমরা জানবো ডিটেলসে ফেব্রিক ক্লাসে। এরপরে ক্যাপাসিটি এন্ড মেশিনারি, স্পিনিং এর ক্যাপাসিটি কত, উইভিং এর ক্যাপাসিটি কত, ইয়ার্ন ডাইং এর ক্যাপাসিটি কত, ফাইবার ডাইং এর ক্যাপাসিটি কত, স্পেস ডাইং এর ক্যাপাসিটি কত, এগুলা মোটামুটি এই যে আপনার প্রোফাইলের মধ্যে থাকে। যেমন তাদের রিসাইকেল ইউনিট আছে, এটা ওয়ান কাইন্ড অফ প্রেজেন্টেশন যে তারা কি কি ধরনের এবং তাদের কি কি ধরনের সার্টিফিকেশন আছে, বিসিআই, ওইকোটেক্স, অর্গানিক সার্টিফিকেশন আছে, রিসাইকেল, আরসিএস, জিআরএস, প্রত্যেকটা সার্টিফিকেশন আমরা কিভাবে চেক করে, এটার ক্লাস আছে, আমি আবার বলতেছি, আমরা ওইখানে শিখবো। তারা সোলার ইউজ করে, অর্গানিক সার্টিফিকেশন প্রগ্রেসে আছে, এখনো পায় নাই, তারা হিগ ইন্ডেক্স ফলো করে, তারপরে আপনার গ্লোবাল রিসাইকেল স্ট্যান্ডার্ড, আরসিএস, এগুলা ফলো করে। তাদের ইটিপি আছে, তাদের সোর্ট অ্যানালাইসিস কি কি, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেটস, সোর্সিং স্ট্র্যাটেজি, কোন কোন দেশ থেকে তারা সোর্স করে, এই জিনিসগুলা নরমালি মিল প্রোফাইলে থাকে। আপনাদের কাজ হলো মিল প্রোফাইলগুলা নিয়ে নেওয়া, অথবা মিল প্রোফাইলের বাইরেও এই যে সার্টিফিকেট এবং মিল প্রোফাইল, এই সবগুলা জিনিস আপনারা নিয়ে নেবেন, ঠিক আছে। এই যে সার্টিফিকেট আছে। এরপরে অনেক সময় অনেক সাপ্লায়ার তাদের নিজস্ব ডকুমেন্টারি তৈরি করে, আপনারা ওই ডকুমেন্টারি নিতে পারেন। এটা আমি ভিডিওটা প্লে করলাম না, আপনাদের দিয়ে দিব, আপনারা দেখে নিন। মানে মোট কথা এই মানে ওই মিলের কি কি ফেসিলিটিস আছে, ওই ফুল জিনিসটাই, প্রোফাইলটাই ভিডিও আকারে তারা মার্কেটিং এর জন্য পাবলিশ করে। ক্লিয়ার সবাই মিল প্রোফাইল কি? আচ্ছা, এবার আসে বায়ার নমিনেটেড সাপ্লায়ার। বায়ার নমিনেটেড সাপ্লায়ার বলতে বোঝায় যেই বায়ার, এখানে আমি বলে দিলাম আমার যে ভেন্ডর আছে বা ফ্যাক্টরি আছে, যে গার্মেন্টসে আমি কাজ করব, আমি বায়ার হিসেবে আমার ফেব্রিক সোর্সিং টিম আছে, আমি বলে দিলাম যে এই গার্মেন্টস বানাইতে যে ফেব্রিকটা নিবা, এই ফেব্রিকটা এই সাপ্লায়ার থেকে নিতে হবে। মানে আমার অ্যাপ্রুভাল দেওয়া যে এই ফ্যাক্টরি থেকে, এই মিল থেকে নিতে হবে ফেব্রিক। এটাকে আমরা বলবো বায়ার নমিনেটেড সাপ্লায়ার। নন নমিনেটেড সাপ্লায়ার মানে আমার কোনো সোর্সিং টিম নাই, আমার গার্মেন্টস যেটাকে আমি অর্ডার দিব তাদের নিজস্ব সোর্সিং টিম আছে। তারা কি করে, তারা সোর্স করে আমাকে বলে যে এই ফেব্রিক সাপ্লায়ার দিয়ে আমি এই গার্মেন্টস বানাইলাম, তো তখন আমরা বলবো নরমালি নন নমিনেটেড সাপ্লায়ার, ঠিক আছে। ফেব্রিক হ্যাঙ্গার বা মার্কেটিং হ্যাঙ্গার, এটা কিরকম থাকে আমরা একটু দেখি। ফেব্রিক মার্কেটিং হ্যাঙ্গার যে এরকম, আপনারা হয়তো আগেও দেখছেন, একটা আমি দেখাই দিই, বাকিগুলো আপনারা ইজিলি বুঝবেন। যে মার্কেটিং হ্যাঙ্গারের মধ্যে ফেব্রিকের একটা নাম থাকে, ডিসপো নাম্বারও বলে অথবা রেফারেন্স নাম্বারও বলে। এটা হলো সিলভার কম্পোজিট টেক্সটাইল মিল, বিকে বাড়ি, তালতলি, মণিপুর, গাজীপুর ফ্যাক্টরির লোকেশন বা মিলের লোকেশন। কনস্ট্রাকশন কি, এগুলো আমরা ডিটেলসে পরে পড়বো। দেন ফেব্রিকের কম্পোজিশন লেখা থাকে, ফেব্রিকের কোন ধরনের উইভ আছে, ফিনিশ উইথ কত, ওয়েট কত, ফিনিশ টাইপ কি, এগুলা সব ইন ডিটেলসে আমার লেখা থাকে। যেরকম আমি কয়েকটা ছবি দেখাই, দেখেন, এগুলো হইলো হ্যাঙ্গার বলি আমরা, হ্যাঁ, A4 সাইজ নরমালি এই আকারে সাপ্লায়াররা বায়ারদের কাছে দিয়ে থাকে, এগুলোকে বলি ফেব্রিক হ্যাঙ্গার। অনেক ধরনের ফেব্রিক আছে, আমরা সব ধরনের ফেব্রিকই, আমাদের ক্লাস আছে দুইটা, শুধুমাত্র ফেব্রিক নিয়ে আলোচনা করবো এখানে। ওভেন ফেব্রিক দেখেন, এটা হলো 290T টাফেটা। টাফেটা ফেব্রিক কি, এগুলো আমরা ডিটেল জানবো, ঠিক আছে। এগুলো হলো আমরা বলি মার্কেটিং হ্যাঙ্গার। দেন আমরা ফেব্রিক বুকলেট, আমরা লাস্ট ক্লাসে বুকলেটটা দেখছি। ফেব্রিক সোয়াচ আমরা লাস্ট ক্লাসে দেখছি। ফেব্রিক ফেয়ার অর টেক্সটাইল ফেয়ার, আচ্ছা, আমরা মেলায় কেউ ভিজিট করছি কখনো ফেব্রিক ফেয়ার গুলাতে?
না ভাই, আমি তো যাই। আচ্ছা, ফেব্রিক ফেয়ার মানে এটা বাংলাদেশ এবং ওভারসিজ সব জায়গায় এই ফেব্রিক ফেয়ারটা হয়। ওইখানে হলো সোর্সিং টিমরা নর্মালি ভিজিট করে, ভিজিট করার পরে নতুন কি আসছে বা নতুন বিভিন্ন সাপ্লায়ারের সাথে ওইখানে কমিউনিকেশন হয়, কমিউনিকেশন করে একটা সম্পর্ক বিল্ড আপ করে দেন কাজ করে। যেমন বাংলাদেশের কয়েকটা যদি আমি উদাহরণ দিই, ডিআইএফএস ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক শো, হ্যাঁ এরকম প্রতি বছর হয়। বাংলাদেশ ডেনিম এক্সপো শুধুমাত্র ডেনিমের জন্য হয়। ডিটাটেক্স ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অ্যাক্সেসরিজ এক্সিবিশন, এটা শুধুমাত্র অ্যাক্সেসরিজ নিয়ে হয়ে থাকে। ডিটিজি ঢাকায় ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট মেশিনারি, এটাতে হয়তো সবাই গেছেন। এখানে সব ধরনের মেশিন আছে, প্লাস হইলো ফেব্রিক এবং ইয়ার্নের জন্য আলাদা কর্নার থাকে। টেক্সটেক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো, এটা হয়। এর বাইরেও আরো অনেক আছে, হ্যাঁ আমি জাস্ট এখানে যেগুলো কমন হয়। মেজর ওভারসিজ দেশের বাইরেও হয় ফেব্রিক সোর্সিং টিম, দেশের বাইরে যেও আমরা বিভিন্ন সাপ্লায়ারের সাথে কন্ট্যাক্ট করে থাকি। ইউরোপ জন্য যেমন প্যারিস ফ্রান্সে প্রিমিয়ার ভিশন, হেম টেক্সটিল ফ্রাঙ্কফুর্ট জার্মানিতে এই ফেয়ারটা হয়। মিলানো ইউনিকা, এটা হয় মিলান ইটালির। দেন মিউনিক ফেব্রিক স্টার জার্মানি মিউনিকে হয় এটা। টেক্স ওয়ার্ল্ড প্যারিস, এটা ফ্রান্সের প্যারিসে হয়ে থাকে। এশিয়াতে আসে ধরেন ইন্টারটেক্সটাইল সাংহাই অ্যাপারেল ফেব্রিক্স। তারপরে আপনার ইটমা, এটা খুব নাম করা, সবাই যায়। হেল্ড ইন ইউরোপ এন্ড এশিয়া, হ্যাঁ হেল্ড এভরি 4 ইয়ার্স, দিস ইজ দ্য অলিম্পিক্স অফ টেক্সটাইল মেশিনারি। এটাকে বলা হয় টেক্সটাইল মেশিনারি, আমরা যেরকম কি বলে অলিম্পিক খেলা দেখি না, ওই অলিম্পিকের মতো আর কি অনকেট টেক্সটাইল জগতে। নর্থ আমেরিকাতে টেক্স ওয়ার্ল্ড নিউ ইয়র্ক সিটি, এলএ টেক্সটাইল লস অ্যাঞ্জেলস ইউএসএ, এই ধরনের ফেয়ার গুলা হয়। আর আরেকটা খুব বিখ্যাত মেলা হয়, এটাকে বলা হয় নেদারল্যান্ডের আমস্টারডামে কিং পিন্স। এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র ডেনিমের জন্য হয়, হ্যাঁ ডেনিম ফেব্রিকের জন্য। ক্লিয়ার সবাই? এখন প্রশ্ন হলো বিদেশে যাওয়া মানে কিন্তু আপনি শুধুমাত্র ভিসেতে মানে আপনি ঘোরার জন্য আপনি যাবেন না, এটাও আরেক ধরনের, আপনাকে একটা দায়িত্ব দিয়ে পাঠাবে। হ্যাঁ আপনার কিন্তু ওইখান থেকে আসার পরে আপনি কি কি দেখছেন, কি কি সোর্স করছেন, কি কি আপনি কাজ করছেন, এটার উপরে একটা প্রেজেন্টেশন দেওয়া লাগে। হ্যাঁ আমি জাস্ট একটা প্রেজেন্টেশন ওপেন করি, যদিও এটা ফেব্রিক ডেনিমের উপরে, জাস্ট আপনাদের বোঝানোর জন্য। যেমন হিরজারামানি বাংলাদেশ, এটা খুব নাম বাংলাদেশের খুব ট্রেন্ডি একটা ফ্যাক্টরি, ক্যান পার্ক রিজেন্সি যেটা আমরা বলি। তো ফেব্রিক ট্রেন্ডস রিপোর্ট দেখেন, ওরা সোর্সিং টিম মিল ভিজিট করার পরে তাদেরকে প্রেজেন্টেশন দিতে হয়েছে যে এখানে কোন কোন পার্টিসিপেন্ট অ্যাটেন্ড করছে, পার্টিসিপেন্ট লিস্ট। তারপরে দেখেন আপনার কি কি জিনিস নতুন আসছে, প্রত্যেকটা জিনিস আসার পরে সোর্সিং টিম মার্চেন্ডাইজিং এবং ওইখানের যে ম্যানেজমেন্ট টিমকে এটা প্রেজেন্টেশন দেওয়া লাগছে, ঠিক আছে? তো আপনার ব্যাপারটা এরকম না আপনি দেশের বাইরে গেলেন বা দেশের মধ্যে একটা ফেয়ারে গেলেন, ভিজিট করে চলে আসলেন, আপনার ভিজিটের পরে আউটপুট কি, এটাও একটা বিশাল একটা ফ্যাক্টর। দেন আমরা ফেব্রিক ডিজিটাল প্রেজেন্টেশন আমরা দেখলাম যে এইভাবে দেওয়া লাগবে। ফেব্রিক লাইব্রেরি, ফেব্রিক লাইব্রেরি বলতে আমরা বুঝি বাইং হাউসে অথবা ফ্যাক্টরিতে যাদের সোর্সিং টিম আছে, তারা আগে থেকেই বিভিন্ন সাপ্লায়ার থেকে ফেব্রিকের হ্যাঙ্গার আনতে আনতে একটা লাইব্রেরির মতো করে, যেখানে বিভিন্ন সাপ্লায়ারের ফেব্রিক হ্যাঙ্গার থাকে। ইনস্ট্যান্ট সাপোর্ট দেওয়ার জন্য ধরেন কেউ একটা কোন মেইন বায়ার বা হেড অফিসিয়াল বায়ার যে এই ধরনের একটা ফেব্রিক তার দরকার, ডেভেলপমেন্ট করতে দিছে, সে হইলো আগে তার ইন্টারনাল ঘরে খুঁজবে, দেন হইলো সাপ্লায়ারের কাছে যাবে। আগে ঘরের বা লাইব্রেরির মধ্যে দেখবে যে এই ধরনের ফেব্রিক কি কি আছে। আমরা সিজন অনুসারে ভাগ করি বায়ারের কাজগুলাকে। যেমন ইউকের কিছু বায়ার আছে, তাদের দুইটা সিজন থাকে নরমালি, একটা হইলো জানুয়ারি থেকে জুন, আরেকটা হইলো জুলাই থেকে ডিসেম্বর। জানুয়ারি থেকে জুনকে আমরা বলি SS25 বা সামার বলি, আর জুলাই থেকে ডিসেম্বরকে আমরা বলি অটাম উইন্টার। আবার ইউএস এর কিছু বায়ার আছে, 3টা সিজনও হয়, 4টা সিজনও হয়, যেমন হলিডে, প্রি স্প্রিং, স্প্রিং, ফল। মানে আমরা যে সিজন ধরেন
আপনার এই গরমের দিনের টি শার্ট আপনাকে অর্ডার দিল, এই টি শার্ট যদি আপনার শিপমেন্ট হয় গিয়ে শীতের দিনে, তাহলে এটার তো কোনো ভ্যালু নাই। তা আপনার সিজনটাও খেয়াল রাখতে হবে। দেন ভিসি, ভিসি মানে ভিডিও কল, ভিডিও কলে আমাদের বায়ারদের সাথে অনেক মিটিং করতে হয়। দেন আমার ডিজাইনার বলতে আমরা যে এই প্রোডাক্টগুলা ডিজাইন করি বা ডিজাইন প্যাক ডিজাইন করি, তারা হলো ডিজাইনার। এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর বা অপারেশন প্রসিডিউরও অনেকে বলে থাকে। এই পর্যন্ত কি সবাই মোটামুটি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। আচ্ছা, এখানে কোশ্চেন করছেন কয়েকজন বায়ার নমিনেটেড এন্ড নন নমিনেটেড। বায়ার নমিনেটেড বলতে বুঝাচ্ছি, ধরেন সোর্সিং টিম আপনার গার্মেন্টস এরও থাকতে পারে, মানে বা ফ্যাক্টরির নিজস্ব থাকতে পারে, অথবা সোর্সিং টিম বায়ারেরও থাকতে পারে। ঠিক আছে? এখন বায়ার যদি বলে যে আমার সোর্সিং টিম, আমি এই ফেব্রিকটা আপনাকে সোর্স করে দিলাম, ফ্যাক্টরি শুধুমাত্র কাটিং থেকে এই ডেলিভারি পর্যন্ত এই কাজটা করবে, তাইলে আমরা বলবো এটাকে বায়ার নমিনেটেড মিল বা সাপ্লায়ার। আর যদি ফ্যাক্টরি এরকম হয় যে বায়ারের কোনো সোর্সিং টিম নাই, ফ্যাক্টরির সোর্সিং টিম আছে বা গার্মেন্টস টিমের সোর্সিং টিম আছে, তারা হইলো আপনার, তারা ফেব্রিক সোর্সিংও করবে, আবার গার্মেন্টস এর শিলের কাজটা করবে, একবারে সোর্সিং থেকে ফাইনাল পর্যন্ত যে কাজটা করবে, এটা হইলো নন নমিনেটেড সাপ্লায়ার আমরা নরমালি বলে থাকি। ক্লিয়ার? জি ভাই। দেন আমরা আরেকটু আচ্ছা, আমরা ফেব্রিক সোর্সিং প্রসেস গুলাকে বিভিন্ন জন বিভিন্ন ভাবে ভাগ করে থাকে, যেমন সোর্সিং মেথোডোলজি, মার্কেট রিসার্চ, রিকোয়েস্ট ফর ইনফরমেশন, রিকোয়েস্ট ফর কোটেশন, নেগোসিয়েশন ফেজ, কন্ট্রাক্টিং ফেজ, সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এই কয়েকটা ভাগে ভাগ করে, আবার এটাকে আপনি চাইলে 2-3 ভাগেও ভাগ করে নিতে পারেন। হ্যাঁ, এটা জাস্ট একটা আপনাকে মানে ভিজুয়াল আইডিয়া দেওয়ার জন্য। ফেব্রিক সোর্সিং মেথোডোলজি, এটা নরমালি 2টা ক্যাটাগরিতে আমরা ভাগ করি। একটা হলো ফেব্রিক সোর্সিং স্ট্র্যাটেজি, আর একটা হলো ফেব্রিক সোর্সিং পলিসি। স্ট্র্যাটেজি কি? তারা কাজ করবে শুধুমাত্র যে আমরা কস্ট কিভাবে কমাবো ফেব্রিকের, তারপরে সাস্টেনেবিলিটি ফলো করব কিভাবে, বা ম্যাটেরিয়ালের অ্যাভেলেবিলিটি আছে কিনা, অ্যাভেলেবিলিটিটা কিভাবে এনশিওর করব, এটা হলো স্ট্র্যাটেজি। আর পলিসি মানে হলো যে কমপ্লায়েন্স উইথ ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডস, যে কমপ্লায়েন্স ঠিক আছে কিনা, সাস্টেনেবিলিটি গোল ফলো আপ করতেছে কিনা, কর্পোরেট পলিসি ঠিক আছে কিনা, এগুলো হলো আমার পলিসি মেকিং এর কাজ। ঠিক আছে? এটা সোর্সিং এর 2টা ক্যাটাগরি, একটা স্ট্র্যাটেজি আর একটা হলো পলিসি। মেথোডোলজিতে আমরা কি করি? ক্লিয়ারলি ডিফাইন দ্য রিকোয়ারমেন্টস ফর ইউর ফেব্রিক সোর্সিং প্রসেস। মানে আমার কি দরকার অ্যাকচুয়ালি, এটা ক্লিয়ারলি, মানে সবাই একই ফেজে থাকতে হবে। স্পেসিফাইং ফেব্রিক টাইপস, ডিউরেবিলিটি, টেক্সচার, কোয়ালিটি স্ট্যান্ডার্ড, সাস্টেনেবিলিটি সার্টিফিকেশনস, প্রাইসিং, প্রত্যেকটা জিনিস আমার স্পেসিফিক থাকতে হবে। এটা হলো আমার ফেব্রিক সোর্সিং মেথোডোলজিতে পড়ে, মানে আমি কিভাবে সোর্সিংটা করব। দেন আছে আমার মার্কেট রিসার্চ। আমি একটা উদাহরণের মাধ্যমে যদি বুঝাই, এ ফ্যাশন ব্র্যান্ড ইজ প্রিপেয়ারিং ফর এ নিউ কালেকশন উইথ 100 কটন বেসড গার্মেন্টস, ওকে, বাট দেয়ার কারেন্ট সাপ্লায়ার ক্যান অনলি প্রোভাইড এনাফ ম্যাটেরিয়াল ফর 60 গার্মেন্টস। আমার দরকার 100, আছে হইলো আমার 60, ওই সাপ্লায়ার 60টা গার্মেন্টস এর জন্য দিতে পারবে। দ্য ফেব্রিক সোর্সিং স্পেশালিস্ট মাস্ট কন্ডাক্ট থ্রু রিসার্চ টু ফাইন্ড এডিশনাল সাপ্লায়ার্স টু অল্টারনেটিভ ম্যাটেরিয়াল টু মিট দিস ডিমান্ড। মানে আপনার সবসময় একটা সাপ্লায়ারের উপরে ভরসা করে থাকলে হবে না। আপনার একই ধরনের, ধরেন আপনার এই ফেব্রিকটাই আরো কোন কোন মিল ভালো বানাইতে পারবে, আপনার এটা মাথায় থাকতে হবে বা আপনার ডাটাবেস থাকতে হবে। কারণ কি, আপনার ধরেন ওই মিলের ক্যাপাসিটি আছে 60টা, 100টা দরকার, আপনি ওই বাকি 40টা আপনি কোথা থেকে করাবেন, বা আপনি ওই 100টার জন্য কোন মিলটা প্রিফারেবল, অল্টারনেটিভ থিঙ্কিংটা আপনার সবসময় করতে হবে। এটা হলো মার্কেট রিসার্চ করলে আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারবেন। রিকোয়েস্ট ফর ইনফরমেশন, কি কি ইনফরমেশন নিবেন?
যেরকম অর্ডার প্লেসমেন্টের আগে ফেব্রিকের অ্যাভেলেবিলিটি আছে কিনা, কোয়ালিটি কোয়ালিফিকেশন আছে কিনা, মিনিমাম অর্ডার কোয়ান্টিটি কত, মানে আপনি এরকম না যে 100 গজ অর্ডার দিবেন 200 গজ অর্ডার দিবেন, এরকম না। আপনার ধরেন 3000 4000 মিটার একটা নির্দিষ্ট যে এত সর্বনিম্ন আমাকে এত গজ অর্ডার দিতেই হবে, তাহলে ওই মিলের সর্বনিম্ন এমকিউটা কত, এমকিউ মানে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি। এই মিলগুলা কি খুব কম প্রাইসিং আপনার ফেব্রিক দিচ্ছে? যেমন মার্চেন্ডাইজাররা জিজ্ঞেস করবে আমাকে, বা বায়াররা বলবে আমাকে $2 মধ্যে ফেব্রিক দাও, বা আমাকে $5 মধ্যে ফেব্রিক দাও, তখন আপনি প্রাইস অনুসারেও মিলের ক্যাটাগরিটা করে ফেলবেন সহজে। বিভিন্ন আপনার যত ধরনের ইনফরমেশন আছে, মানে রিকোয়েস্ট ফর ইনফরমেশন বলতে আমি বোঝাচ্ছি এখানে কি কি ধরনের ফেব্রিক আছে, কিভাবে তারা কাজ করে। এই আমার যে ফেব্রিক সোর্সিং টিমের জন্য আমার বাজেট কত, হ্যাঁ আমি চাইলেই অনেক কি বলে অনেক ধরনের ফেব্রিক নিয়ে কিভাবে কাজ করব, এটার একটা আপনার ডাটাবেস থাকতে হবে। তখন আপনি ইজিলি, আপনার কাছে যত ইনফরমেশন বেশি থাকবে তত আপনি সহজে কাজ করতে পারবেন। দেন রিকোয়েস্ট ফর কোটেশন। কোটেশন মানে আমরা যেটাকে বলি এখানে কিছু র্যান্ডম কোশ্চেন আস্ক করতে হবে। কিরকম? ডাজ দ্য সাপ্লায়ার হ্যাভ এন ইন-হাউস ইনভেন্টরি অর ওয়্যার হাউস অফ ফেব্রিক্স? ওয়্যার হাউস আছে কিনা? হোয়ার আর দ্য ফেব্রিক্স ম্যানুফ্যাকচার্ড এন্ড স্টোরড? কোথায় ফেব্রিক ম্যানুফ্যাকচার হয়? এমকিউ কত? তারা কিভাবে পেমেন্ট করে? পেমেন্ট কি টিটি পেমেন্ট নাকি এলসির মাধ্যমে কাজ করে? ফর লোকাল সাপ্লায়ার হাউ লং উইল ইট টেক টু রিসিভ দ্য ফেব্রিক? মানে ধরেন আপনি বাংলাদেশের একটা মিলের সাথে কাজ করবেন, তাহলে এটা কয়দিন তারা সময় নেয় ফেব্রিকটা বানাইতে? হোয়াট ইজ দ্য ইনিশিয়াল প্রাইস পার ইয়ার্ড অর মিটার অফ ফেব্রিক? ইনিশিয়াল প্রাইস পার ইয়ার্ডটা কত? নর্মালি মার্চেন্ডাইজাররাও এই জিনিসটা নিয়ে কাজ করে, বিশেষ করে ইনিশিয়াল স্টেজে ফেব্রিক ডাটা শিট যেটা আমরা বলি এফডিএস, সেখানে ইনিশিয়াল প্রাইসটা দেওয়া থাকে। তো সোর্সিং টিম যদি এই কাজটা করে দেয়, তাদের কাছে যদি সব ফেব্রিকের সব মিলের একটা ডাটাবেস থাকে, তখন মার্চেন্ডাইজারের জন্য কাজটা ইজি হয়, বারে বারে গিয়ে সাপ্লায়ারকে পুশ করে কমিউনিকেশন করা লাগে না। নেগোসিয়েশন ফেজ আপনারা সবাই বুঝেন যে নেগোসিয়েশন মানে হলো আমরা একটা ধরেন বাল্কের অর্ডার দিব বা সোর্সিং করব, এখানে পসিবল প্রাইসিং কত, বাল্কে কিরকম ডিসকাউন্ট দিবে, পেমেন্ট টার্ম কিরকম, ফ্লেক্সিবল কিনা, লিড টাইম ধরেন আপনার দরকার হইলো তারা নর্মালি 35 দিনে দেয়, আপনার জন্য 30 দিনে সে ডেলিভারি দিবে কিনা, লং টার্ম সাপ্লাই রিলেশন কিভাবে মেনটেন করা যায়, এই জিনিসগুলা নেগোসিয়েশন করা। দেন আছে সাপ্লায়ার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। ঠিক আছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আপনি অনেক জিনিস হয়তোবা টেকনিক্যালি সলভ না করতে পারলে আপনি সাপ্লায়ারের সাথে, যেহেতু এটা লং টার্ম বিজনেস, আপনি যদি রিলেশনশিপটা ঠিকভাবে মেনটেন করতে পারেন, তখন দেখবেন আপনার রিলেশন দিয়ে আপনি ইজিলি অনেক প্রবলেম খুব সহজে সলভ করতে পারবেন। রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট। এই সোর্সিং কিভাবে করবেন? ফার্স্ট হলো রিসার্চ ফর সাপ্লায়ার্স, যে আপনি মার্কেটে কি কি সাপ্লায়ার আছে এটা নিয়ে একটা রিসার্চ করবেন। যত বেশি আপনি রিসার্চ করবেন তত আপনি যত বেশি ডাটা বেস থাকবে তত সহজে আপনি সেগ্রিগেশন করতে পারবেন বা ডিসিশন মেক করতে পারবেন। যে বায়ার ধরেন আপনি প্রাইস ওয়াইজ সেগ্রিগেশন করা আছে, যে বায়ার $2 মধ্যে ফেব্রিক চাইছে, তাইলে আমি কোন কোন ধরনের ফেব্রিক দিতে পারি। আপনার যদি ওইটা সেগ্রিগেশন করা থাকে, আপনার কিন্তু আবার খুঁজতে হচ্ছে না, ফিল্টার করলে আপনি ইজিলি বের করতে পারতেছেন। সেন্ড দ্য কাটিংস অফ দ্য ফেব্রিক্স দ্যাট ইউ লাইক। বায়ারের যে কাটিংসটা আছে এইটা সাপ্লায়ারকে আপনি দেন, ওই অনুসারে তাদের কাছ থেকে বিভিন্ন হ্যাঙ্গার বা সোয়াচ আপনি সোর্স করেন। আস্ক ফর সোয়াচেস, এই যে আমি সোয়াচের কথা বললাম, সোয়াচ গুলো আপনারা নেন, ওইখানে হ্যাঙ্গার গুলো নিতে পারেন। অর্ডার ইন স্মল কোয়ান্টিটিস ফর টেস্টিং। অনেক বায়ার এই ছোট ছোট অর্ডার দিয়ে থাকে ইনিশিয়ালি, SMS অর্ডার যেটাকে বলি। তো ওই শর্ট অর্ডার গুলা আপনি আগে দিয়ে তাদেরকে প্রথমেই, নতুন কোনো সাপ্লায়ার হইলে প্রথমেই বড় কোনো অর্ডার দিবেন না, শুধুমাত্র টেস্টিং এর জন্য আপনারা ফেব্রিক নেন, নিয়ে টেস্ট করে দেখেন তারা আপনার তাদের যে ফেব্রিক আপনার স্ট্যান্ডার্ড মিট আপ করে কিনা। নতুন একটা সাপ্লায়ারকে আপনি রেডি করেন আপনার মতো, আপনি কি চান এটা আপনি বোঝানোর চেষ্টা করেন। ফেব্রিক সাপ্লায়ার যে সময় আপনার টেস্টটা ধরতে পারবে, তখন দেখবেন যে আপনার জন্য কাজ করাটা ইজি, আপনার এত পেন নেওয়া লাগতেছে না।
কারণ আপনি যে সময় তাকে রেডি করে দিবেন সে আপনার টেস্টটা ইজিলি বুঝতে পারবে। দেন হাউ টু সোর্স ফেব্রিক, অর্ডার লার্জ কোয়ান্টিটি ফর প্রোডাকশন। ফাইনালি হলো আপনি লার্জ কোয়ান্টিটি অর্ডার দিবেন কোন সময়, সব যে সময় আপনি যে সময় আত্মবিশ্বাস পাবেন যে না সে আমার আসলে পারবে, দেন একটা অর্ডার দিয়ে আপনি দেখতে পারেন যে সে আসলে অন টাইমে কোয়ালিটি মেনটেন করে ডেলিভারি দিচ্ছে কিনা। দেন হোয়ার টু ফাইন্ড সাপ্লায়ার। প্রশ্ন হইলো আপনি মার্কেটে নতুন, আপনি নতুন একজন বায়ার, আপনার সাপ্লায়ার আপনি কই থেকে পাবেন? তাইলে আপনি যেই ফ্যাক্টরির সাথে কাজ করবেন ফার্স্টে সেই ফ্যাক্টরি কোন কোন সাপ্লায়ার নিয়ে কাজ করে তাদের সাথে আপনি আস্তে আস্তে সম্পর্ক ডেভেলপ করে কাজ করতে পারবেন, ফ্যাক্টরি সোর্স করতে পারেন। ট্রেড শোজ, এই যে আমরা বললাম বিভিন্ন আপনার ফেয়ারের কথা, এই ফেয়ারে যাবেন তাইলে আপনি ওইখানে গিয়ে নতুন নতুন সাপ্লায়ারের সাথে পরিচয় হবে। রেফারেলস, রেফারেলস জিনিসটা হইলো আমাদের অনলাইন প্ল্যাটফর্মে এই যে টেক্সটাইল স্কুলেও কিন্তু রেফারেলের সিস্টেম আছে। কিরকম, ধরেন আপনি ট্রেনিং করতেছেন, আপনি আরো দুইজনকে যদি আপনি সাজেস্ট করেন ওই রেফারেল লিংকের মাধ্যমে, আপনি ওই দুইজনও অ্যাড হইলে আপনার এখানে ওয়ালেটের মধ্যে কয়েন যোগ হবে, যেটা আপনার আস্তে 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 আপনি মানিতে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, তো এখানে রেফারেলটা হইলো ধরেন মার্কেটে আপনি একজনকে চিনেন, তো তার থেকে আপনি সাজেশন নেবেন যে ধরেন আপনি হলো নেক্সটের একটা বায়ার, আপনি H&M এর কোন একটা বায়ার বা MNS এর কোন একটা বায়ারের সাথে কথা বলতে পারেন, পরিচিত কোনো বন্ধুর সাথে কথা বলতে পারেন যে তোমরা কোন সাপ্লাই নিয়ে কাজ করো, তো তাদের সাথে আস্তে 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 তাদের সাপ্লায়ার ডাটাবেসটা নিলেন, তারা কিভাবে কাজ করে ওইভাবে সম্পর্ক বিল্ড আপ করলেন। দেন সার্চ অন দ্য ইন্টারনেট, এখন ইন্টারনেট খুব সহজ, ইন্টারনেটে আপনি ইজিলি সার্চ করে বের করতে পারেন। আপনারা কি বুঝতেছেন সবাই? জি স্যার, বুঝা যাচ্ছে। আচ্ছা, দেন আসে আমি মনে হয় আরো একটু 10 মিনিট সময় নিব। ইম্পর্টেন্ট পয়েন্টস টু রিমেম্বার ইন সোর্সিং ইউর ফেব্রিক, কি কি জিনিস থাকবে? অ্যাভেলেবিলিটি থাকবে, যে ফেব্রিকের অ্যাভেলেবিলিটি আছে কিনা, আমি যে সাপ্লায়ারের সাথে কাজ করব কন্টিনিউয়াস সাপোর্ট দিতে পারবে কিনা, তাদের সেই অ্যাফোর্ডেবিলিটি আছে কিনা, তারা টেস্টিং এবং ফাংশনালিটি রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবে কিনা, তারা সাস্টেনেবিলিটির কোনো অর্ডার দিলে মিট আপ করতে পারবে কিনা। এটা হলো আমার ফেব্রিক সোর্সিং এর প্রসেস। এটা ফ্যাক্টরি বুঝে মিল বুঝে আলাদা আলাদা হইতে পারে। এটা হলো বাংলাদেশের একটা খুব কি বলবো ব্র্যান্ডেড একটা ফ্যাক্টরির, গার্মেন্টস ফ্যাক্টরির ফেব্রিক টিমের স্ট্রাকচার। তাদের সোর্সিং এন্ড ডেভেলপমেন্ট টিম আছে, প্রি প্রোডাকশন কোয়ালিটি এসুরেন্সের টিম আছে, বাল্ক কোয়ালিটি কন্ট্রোলের টিম আছে। এই ফুলটা মিলে হইলো তাদের হইলো ফেব্রিক টিম, যেখানে প্রায় 200 জন কাজ করে, 200 জনই বাঙালি, 200 জনই বাঙালি, এবং তারা হইলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে। ঠিক আছে, তাদের এসওপিটা যদি আমি দেখি তারা কি করে, ফার্স্টে ইনকোয়ারি করে। ইনকোয়ারিটা কিসের উপরে? রিসিভ ফ্রম বায়ার, অরিজিনাল সোয়াস, গার্মেন্টস, ডিজাইন প্যাক, মানে আপনার ওই যে আমরা বুকলেটের মধ্যে দেখছি ইন্সপাইরেশন, মোড বোর্ড, এটা ওই অনুসারে বায়ারের যে ইনকোয়ারি অনুসারে ফেব্রিক সোর্স করে। দেন অ্যানালাইসিস করে যে ফেব্রিকের এস্থেটিক্স কি চাইছে, কম্পোজিশন কি হবে, জিএসএম কিরকম হতে পারে, ইয়ার্ন কাউন্ট কিরকম হতে পারে, স্ট্রেচেবিলিটি কিরকম হতে পারে। হ্যাঁ, দেন সোর্সিং করে ওই অনুসারে যে তার এক্সিস্টিং লাইব্রেরিতে আছে কিনা, না হলে সাপ্লায়ারের সাথে কমিউনিকেট করে যে আমার এরকম ফেব্রিক লাগবে। ডেভেলপ করে, যদি ফেব্রিক এক্সিস্টিং না থাকে ওইটা মিলের R&D টিমের সাথে এবং মার্কেটিং টিমের সাথে লিয়াজু করে যে আমার এত প্রাইসের মধ্যে এই ফেব্রিকটা বানাই দিতে হবে, ওইটা ডেভেলপ করে। দেন সিজনাল কালেকশন থাকে, তাদের ট্রায়াল টেস্টিং থাকে, ফাইনালি স্যাম্পল অ্যাপ্রুভাল হয়। এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় ফেব্রিক টিম যেই প্রসেসটা ফলো করে। যেই মানে আমি বলছি যে বাইং হাউসেরও ফেব্রিক টিম থাকতে পারে, গার্মেন্টসেরও নিজস্ব ফেব্রিক টিম থাকতে পারে। এটা হলো গার্মেন্টসের ফেব্রিক টিম। বাংলাদেশের সবচেয়ে বড় ফেব্রিক টিম, নর্মালি আমি যতগুলা টিম দেখছি সবচেয়ে বেশি বড় ফেব্রিক টিম হলো হিরদারামানি গ্রুপ, যেটাকে আমরা বলি ক্যান পার্ক রিজেন্সি, চিটাগাং ইপিজেড অবস্থিত। এটা তাদের একটা স্ট্রাকচার। আমরা লাস্ট মুহূর্তে চলে আসছি। এস্টাবলিশিং দ্য ফেব্রিক ট্যাক্স
ইম্পর্টেন্স ইন মিনিমাইজিং ম্যানুফ্যাকচারিং কস্ট। আমরা যে এতক্ষণ বললাম, তাহলে ফেব্রিক টেকের ভূমিকা কি কস্ট রিডাকশনে? আমরা জানি যে 60 থেকে 70% একটা বেসিক গার্মেন্টস এর টোটাল কস্ট হলো ফেব্রিকের। এই কস্টটা 3টা এরিয়ার উপর নির্ভর করে। আমাদের কাজ 3টা এরিয়ায়: রিডিউসিং ম্যাটেরিয়াল কস্ট, ইলিমিনেটিং ফেব্রিক ওয়াস্ট, আর লোয়ারিং ফেলোর অর রিওয়ার্ক কস্ট। মানে আপনার রিওয়ার্কের কাজটা যাতে এক চান্সে যাতে আপনার ফেব্রিক অ্যাপ্রুভাল হয়, ম্যাটেরিয়াল কস্ট যাতে কম লাগে, আমি যাতে ডিসিশন মেকটা সহজে করতে পারি, ফেব্রিকের ওয়াস্টেজ যাতে কম হয়। রিডিউসিং ম্যাটেরিয়াল কস্ট, এটার জন্য স্মার্ট সোর্সিং লাগবে, স্পেসিফিকেশন লাগবে, নেগোসিয়েশন লাগবে এবং বাল্কের প্রোডাকশন লাগবে ভালো। ইলিমিনেটিং ফেব্রিক ওয়াস্ট, ম্যাটেরিয়াল ইউটিলাইজেশন খুব ভালো হইতে হবে, ঠিক আছে, যে কাটিং রুমের যে ওয়াস্টেজ যাতে কম হয়। প্রিভেন্টিং ডিফেক্টস, ফেব্রিকের ডিফেক্টস কত কম হবে, এটাও আমাদের ফেব্রিক টিমের কাজ। লোয়ারিং ফেলিওর অ্যান্ড রিওয়ার্ক কস্ট, রাইট ফার্স্ট টাইম কোয়ালিটি, মানে প্রথম চান্সে যাতে সবকিছু ঠিক হয়, এটা হলো মেইনলি ফেব্রিক টিমের কাজ। প্রসেস অপটিমাইজেশন, ধরেন আপনার একটা ফেব্রিক বানাইতে 5টা প্রসেস লাগে, আপনি যদি এটা 3টা প্রসেসের মাধ্যমে ওটা করতে পারেন, তাহলে আপনার কস্টিং অনেক কমে যাবে। এই ছিল আমাদের ফেব্রিক সোর্সিং এর মোটামুটি একটা ডিটেলস আইডিয়া দেওয়ার আমরা ট্রাই করছি। এর বাইরেও আপনারা ইন্টারনেট ঘাটাঘাটি করলে আরো অনেক কন্টেন্ট পাবেন, বাট সবগুলা কন্টেন্ট মিলাইলে সামারি আসলে এগুলাই দাঁড়াবে। আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আমরা আসলে সময়ের অভাবে ডিজাইন প্যাক গুলো আজকে দেখাতে পারি নাই, তো ডিজাইন প্যাক গুলো আগামী ক্লাসে আমরা দেখাবো। এখন আমাদের কোনো কোশ্চেন আছে কিনা সবাই যদি একটু স্বতঃস্ফূর্তভাবে বলেন, তাহলে আমাদের জন্য ইজি হয়।